ওয়েলকাম টু স্ট্রেট টক আনএডিটেড। আপনারা জানেন, যারা আজকে এই অনুষ্ঠানে ইতিমধ্যে জয়েন করেছেন তারা জানেন যে আমরা মাঝে মধ্যেই বিভিন্ন ইস্যু, যেটা ইস্যুজ অফ পাবলিক ইন্টারেস্ট, সেটা নিয়ে আপনাদের সঙ্গে বসি এবং সেই আলোচনাগুলো করি যেগুলো সাধারণ মানুষ জানতে চান। এর আগেও করোনা নিয়ে, বিভিন্ন পলিউশনের অ্যাসপেক্ট নিয়ে, স্পেশালি হেলথ অ্যাসপেক্ট নিয়ে আমরা অনেকগুলোই আলোচনা করছি। আজকে আমরা যে আলোচনাটা করব, আপনারা দেখতে পেয়েছেন যে আমাদের আজকের অনুষ্ঠানের নাম হচ্ছে করোনা, কালী পুজো এবং আপনি। অর্থাৎ আমরা একটা খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, এটা নতুন করে বলার কিছু নেই। সারা পৃথিবী থমকে রয়েছে, এবং পৃথিবীর ইতিহাসে কখনো এমন ঘটনা ঘটবে কেউ বোধহয় কখনো ভাবেননি। প্রায় 7 মাস এর উপরে পৃথিবী থমকে রয়েছে, আমরাও থমকে রয়েছি। তার মধ্যেও আস্তে আস্তে আনলক প্রক্রিয়া চলছে, মানুষ বেরোচ্ছেন, কিন্তু ভয় নিয়ে বেরোচ্ছে এবং প্রচুর পরিমাণে মানুষ আক্রান্ত হচ্ছে। এখন অব্দি পশ্চিমবঙ্গে আজকে বা গতকালের যে ফিগার, তাতে দেখা যাচ্ছে প্রায় কম বেশি 4,000 মানুষ আক্রান্ত হচ্ছেন, মারা যাচ্ছেন প্রত্যেকদিন প্রায় 60-এর উপর মানুষ। এইরকম একটা পরিস্থিতিতে আমি রয়েছি, আমরা সবাই রয়েছি। আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব যে এটা তো গেলে একটা দিক, কিন্তু অনেকেই করোনা আক্রান্ত হওয়ার পর এবং টেকনিক্যালি করোনা থেকে সেরে ওঠার পর, টেকনিক্যালি কেন বলছি, যে হয়তো করোনা ভাইরাস তার আর পাওয়া যাচ্ছে না বা তিনি সে অর্থে সুস্থ হয়ে গেছেন, কিন্তু তার একটা লম্বা সময় তিনি নানান ধরনের শারীরিক অসুস্থতায় ভুগছেন। সেটা হিয়ারিং প্রবলেম হতে পারে, সেটা ভিজুয়াল প্রবলেম, ভিশনের প্রবলেম হতে পারে, কারোর কিডনির সমস্যা হচ্ছে, কারোর গন্ধের সমস্যা হচ্ছে, এইরকম একটা হচ্ছে। তো কি করা যায়? সাধারণ মানুষ সত্যি সত্যি তারা খুব পারপ্লেক্সড। কি করতে পারে তারা? হাউ দে উইল কাইন্ড অফ কাউন্টার দি সিচুয়েশন, সেটা জানার দরকার। এবং যতটা সম্ভব আজকের আলোচনায় আমার কাছে অনেক করোনা পেশেন্ট তাদের বিভিন্ন ধরনের সমস্যার কথা গত 1-2 দিনে বলেছেন। এটা ফেসবুকে যাওয়ার পর আমি সেগুলো নোট করেছি, আপনাদের সঙ্গে আসবো। কিন্তু আমি যেটা প্রথমে শুরু করতে চাইবো সেটা হচ্ছে যে 11ই নভেম্বর 2020-তে দাঁড়িয়ে করোনা এই মুহূর্তে কলকাতা তথা পশ্চিমবঙ্গে কি অবস্থায় আছে বলে আপনারা মনে করছেন, যেন আপনারা সামনে থেকে এই লড়াইটা করছেন? এই কারণে জিজ্ঞাসা করছি যে দুর্গাপুজোর সময় করোনার বারবারন্ত হবে এমন একটা ভয় আমরা অনেকেই করেছিলাম। মহামান্য হাইকোর্ট রায় দিয়েছিলেন যে দুর্গাপুজোর সময় মন্দিরে, আমাদের যে মণ্ডপে প্রবেশ করা যাবে না। এবং অনেকের ধারণা তার ফলে খানিকটা কাজ হয়েছে, যে অর্থে যতটা হওয়া গেছিল, অনেকে বলেছিলেন করোনা সুনামি হতে চলেছে, ততটা হয়েছে বলে মনে হচ্ছে না। আবার অনেকে বলছেন না, ইটস টু আর্লি টু সে, মেবি উই নিড টু ওয়েট ফর another week or so to know really how Durga Puja kind of contributed to the upsurge. আমি ডক্টর অজয় সরকার দিয়ে শুরু করবো। ডক্টর সরকার, আপনি একটি বিশিষ্ট হাসপাতালে একেবারে করোনার যে সেকশন, সেটা নেতৃত্বে রয়েছেন। আপনার নিজেরও করোনা আক্রান্ত হয়েছিলেন। কি অবস্থা, খুব সংক্ষেপে যদি বলেন কি অবস্থায়, আমরা তারপর চলে আসছি। মমতা ফোন করছি, একটু কথা বলেন। প্রথমে সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি। আপনি ঠিকই বলেছেন, আমরা একটা প্রচন্ড ভয়ের মধ্যে ছিলাম। আমরা একটা ওয়েবিনারও করে ফেলেছিলাম আগে রিগার্ডিং দিস অ্যাপ্রিহেনশন, কিন্তু মহামান্য আদালতের রায়ের পরে ডেফিনেটলি একটা এফেক্ট আমরা অনুভব করতে পারছি হসপিটালে, যে ইনিশিয়ালি বেশ নাম্বারটা কম ছিল। আমরা যেরকম ভেবেছিলাম যে ফ্লাডেড হয়ে যাবে পেশেন্ট, আমরা হয়তো জায়গা দিতে পারবো না, কিন্তু সেই সিচুয়েশনটা ফেস করতে হয়নি টিল লক্ষ্মী পুজো। কিন্তু লক্ষ্মী পুজোর পর থেকে আবার নাম্বার বাড়তে শুরু করেছে। তার মানে আমরা এটা কিন্তু দেখেছি পুজোর সময় খুব ইনিশিয়াল, এই পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী পর্যন্ত লোকে কিন্তু বেরোননি, অষ্টমীও কিছুটা, কিন্তু নবমী দশমীতে আমরা কিন্তু দেখলাম লোকে বেরিয়ে পড়েছে, এবং সেই ভিড়টা আবার দেখা গেছে সন্ধ্যের দিকে, এবং তারই এফেক্টটা কিন্তু আমরা বুঝতে পারছি। এখন আবার হসপিটালে নাম্বার খুব বেড়েছে, প্রচুর পেশেন্ট, আইটিইউ গুলো প্রায় ফুল সবকটা হসপিটালে। কিন্তু আমার আরেকটা ভয়, যেটা এই আজ থেকে সাবারবান ট্রেনটা খুলে গেল, এটা হয়তো খুলতেই হবে লোকের জীবিকার জন্য, কিন্তু এরপরে যেটা আসতে চলেছে সেটা কিন্তু আরো মারাত্মক হবে। কারণ এখনো আমরা ভ্যাকসিন দিতে পারিনি, হার্ড ইমিউনাইজেশনের কোনো প্রশ্নই নেই। অতএব ইনফেক্টেড হবেই লোকে। তার মধ্যে যদিও সংখ্যায় খুব কম সংখ্যায়
লোক হাই মানে মডারেট টু সিভিয়ার ইনফেকশনে যাচ্ছে, কিন্তু তাদের নাম্বারটা আমরা যদি টোটাল পপুলেশন ধরি কোয়াইট এ বিগ চাঙ্ক অফ পেশেন্টস, সেইগুলোকে অ্যাকোমোডেট করা কিন্তু আমাদের পক্ষে অসম্ভব হয়ে যাবে। মানে আমি জানি এখন না, কি অবস্থা একটা সরকার এখন কি প্রায় টু দ্য ব্রিম, প্রায় ভর্তি? এখন আমরা জাস্ট উই কুড কোপ, হ্যাঁ, We যে could cope. অ্যামাউন্ট অফ পেশেন্ট আসছে আমরা অ্যাকোমোডেট করতে পারছি। মাঝে যেরকম আমরা ফিরিয়ে দিয়েছি অনেককে, এখনো পর্যন্ত ফেরানোর নেই। লিস্টটা কম, হয়তো পারবে। কিন্তু আপনি ভয় পাচ্ছেন যদি আবার সাবারবান রেল শুরু হওয়ার পর যদি আবার একটা আপসার্জ হয়, তখন বোধহয় তখন আর সেই কোপ আমরা করার মতো পারবো আমাদের অবস্থা না, আমরা থাকবে না, পারবো না, পারবেন না। একদমই ওকে, অসম্ভব হয়ে যাবে। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। আমি ডক্টর অরূপ হালদারের কাছে শুনে নিই, কেন ডক্টর হালদার আরেকটি প্রাইভেট হসপিটালে আছে। ডক্টর হালদার, কি আপনারও কি একই বলে মনে হয়? ডু ইউ শেয়ার দ্য সেম কনসার্ন? প্রথমে আপনাদের সবাইকে নমস্কার এবং বিজয়ার প্রীতি এবং শুভেচ্ছা। একেবারে সবাইকে। নভেম্বর মাসে মানে আগামী গত বছরের নভেম্বর 2019-এর নভেম্বর, অ্যাকচুয়ালি 17ই নভেম্বর প্রথম আনঅফিসিয়াল করোনা রিপোর্টেড হয়। প্রথম কেসটি যেটা যদিও সেটাকে জিরো কেস বলা হয় না, 17ই নভেম্বর, তা প্রায় 1 বছর হতে চললো। প্রথমে আমরা আগুনের ছবি দেখেছিলাম, তারপরে ধিকি ধিকি আঁচ পেলাম। দাবানলটা কিন্তু এখন শুরু হয়েছে আমাদের স্টেটে, ওয়েস্ট বেঙ্গলে। অর্থাৎ আমরা যে সময় পিকটা প্রায় রিচ করছি, ধরে নেবো আমরা পিক রিচ করছি, কেননা প্রত্যেকদিনই কেস 3800 থেকে 4000 এই নাম্বারটায় ছুঁয়ে যাচ্ছে আর কি। সেটা খুব একটা ভুল সময় আমরা পিকটা পেলাম আর কি। শীতকালে এমনিতেই যাদের রেসপিরেটরি ডিজিজ আছে তাদের ক্ষেত্রে এটা একটা ভয়ঙ্কর সময়। আর এই সময় যদি করোনার পিক আসে তাহলে আমরা একটু শঙ্কিত যে আগামী দিনে কি আসতে চলেছে। আমাদের হাসপাতালে যেটা দেখছি যে আমাদের হাসপাতাল ইজ আপ টু দ্য ব্রিম, অর্থাৎ যদি কোনো এক্সট্রা বেড দরকার পড়ছে তখন নন কোভিড বেডকে কোভিড বেডে হয়তো 1 সপ্তাহ কিংবা কয়েকদিনের মধ্যে রূপান্তরিত করতে হচ্ছে, করে এইভাবে বেড বাড়াতে হচ্ছে। এবং কিন্তু সেখানে ক্রিটিক্যাল কেয়ার বেডের একটা মানে সামর্থ্য আছে কিংবা একটা তার লিমিট আছে, মানে সব বেডে তো সবকিছু অ্যাভেলেবেল নয়। প্রাইভেট হসপিটালে যারা আসছে তারা মেইনলি হচ্ছে সিভিয়ার পেশেন্ট, মডারেট টু সিভিয়ার পেশেন্টরাই আসেন। মাইল্ড পেশেন্টরা ইউজুয়ালি তারা খুব একটা এখন আসছেন না, এখন অনেকেই জেনে গেছেন এই ট্রিটমেন্ট কি, তারা বাড়িতেই ট্রিটমেন্ট নিচ্ছেন। এবং যারা আসছেন তাদের ক্ষেত্রে অক্সিজেন দরকার পড়ছে, বিভিন্ন ধরনের গেজেস দরকার পড়ছে। প্রত্যেকটা হাসপাতালে কিন্তু সীমাবদ্ধতা আছে। নাম্বারটা যদি 4000 কোনো কারণে ক্রস করে, ডক্টর সরকার যেমন বলছিলেন যে ট্রেন চালু হয়েছে এবং আগামী দিনে যদি এই নাম্বারটা 4000 ক্রস করে তাহলে কিন্তু সেক্ষেত্রে একটা বেডের বিরাট আকাল তৈরি হবে সারা কলকাতা জুড়ে। এখানে একটা কথা বোধহয় খুব জরুরি, সেটা হচ্ছে আমি দেখছিলাম যে আমাদের সারা ভারতবর্ষে কিন্তু টোটাল নাম্বার অফ পেশেন্ট পার ডে এফেক্টেডটা একটু ডাউনওয়ার্ড ট্রেন্ড দেখাচ্ছে, যেখানে আমরা উই আর ইন দ্য রিভার্স মোড। তার মানে পরিষ্কারই বোঝা যাচ্ছে হয়তো ভারতবর্ষের অন্যান্য অনেক স্টেটের তুলনায় উই আর পিকিং আপ পারহ্যাপস লেট। দ্যাট মে বি আ ভেরি ক্রিটিক্যাল থিং। আমাদের গ্রাফটা একটু পরে উঠেছে, সমস্ত স্টেটে তো একই সঙ্গে ওঠেনি। মহারাষ্ট্রতে অনেক আগে উঠেছিল, কেরালায় একবার উঠে নেমে গিয়ে আবার সেক্ষেত্রে সেকেন্ড সার্জ হচ্ছে, দিল্লিতে আবার একটা থার্ড সার্জ বলা হচ্ছে। আমাদের গ্রাফটা অনেকটা পরে উঠেছে, কিন্তু আমরা এখন প্রায় সেকেন্ড টু দিল্লি, এখন এই মুহূর্তে আমরা সেকেন্ড টু দিল্লি কাইন্ড অফ সিচুয়েশনে রয়েছি। ফাইন। ডক্টর মুখার্জি, আপনারা যে মানে কলকাতা কর্পোরেশনের স্বাস্থ্যের গুরুত্বপূর্ণ দায়িত্বে আপনি রয়েছেন, এবং কলকাতা কর্পোরেশন যে সার্ভিসটা কাটিং অ্যাক্রস দা সিটি দিচ্ছে সেগুলো আমরা ডিটেলসে পরে আসবো, কিন্তু এখন আমি মানে গাট ফিলিংটা জানতে চাইছি যে আপনি কি মনে হচ্ছে, আপনাদের কাছে যে ফিডব্যাক আসছে কলকাতার যে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষ যারা প্রিডমিনেন্টলি কলকাতা কর্পোরেশনের সার্ভিসটাকে হয়তো ব্যবহার করার চেষ্টা করছেন, সেখানে কি ধরনের ইনপুট আপনি পাচ্ছেন? ডক্টর মুখার্জি, আপনাকে আনমিউট করতে হবে। আপনাকে আনমিউট করতে হবে, আপনি এখনো মিউট হয়ে আছেন। হ্যাঁ, ফাইন, প্লিজ। হ্যাঁ, যেটা আমি বলবো, প্রথমে বলি ডক্টর জয়ন্ত বসু সঞ্চালক মহাশয় এবং ডক্টর সরকার, ডক্টর হালদার, এদের প্রত্যেককে আমার আন্তরিক শুভ বিজয়ের শুভেচ্ছা। একই সঙ্গে যত পার্টিসিপেন্ট রয়েছেন আজকে আমাদের এই ইম্পর্টেন্ট প্রোগ্রামটাতে, তাদের প্রত্যেকেও শুভ বিজয়। তো যে প্রশ্নটা ডক্টর বোস করলেন সেটা হচ্ছে যে আমরা দেখছিলাম প্রি পূজা যে পিরিয়ডটা, তাতে আমরা কোনো দিন 1200-1300 করেও পজিটিভ কেস পাচ্ছিলাম আন্ডার দ্য কেএমসি এরিয়া। তো কিন্তু আমরা যেটা আমাদেরও আশঙ্কা ছিল, ডক্টর সরকার যেটা বলছিলেন
যে হয়তো পুজোর সময় একটা খুব সার্জ হবে, কিন্তু নানা রকম ব্যবস্থা নেওয়ার ফলে সেটা হতে পারেনি। তো এখন আমরা যেটা দেখছি, এখন আমরা অ্যাভারেজে প্রায় 800-850 মতো কেস পাচ্ছি। কিন্তু আহ, যখন আমরা 1200-1300 অব্দি কেস পূজা পেয়েছি, তাহলে কেন এখন 800-850 পাচ্ছি? তো এইটা নিয়ে আজকে একটা খুব ইম্পর্টেন্ট মিটিং নিলেন আমাদের মাননীয় বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর, যিনি আগে ছিলেন আমাদের উপমহানাগরিক মাননীয় শ্রী অতীন ঘোষ মহাশয়। আমরা ভিডিও কনফারেন্স করলাম আমাদের প্রত্যেকটা বড় এরিয়ার সঙ্গে, বড় যারা স্বাস্থ্য আধিকারিক তাদের সঙ্গে। যে তাতে একটা ব্যাপার উঠে এলো যে যারা হচ্ছে পজিটিভ কেসের কন্ট্যাক্ট, এই কন্ট্যাক্টরা কিন্তু একটা কেস পজিটিভ হয়ে গেলে তাকে ঘরবন্দি করে দিয়ে কন্ট্যাক্টটা বাড়ি থেকে বেরিয়ে পড়ছে। তারা কিন্তু খুব রিল্যাক্ট্যান্ট টু আন্ডারগো টেস্ট, কারণ তারা মনে করছে যে তাদেরকে যদি টেস্ট করা হয় বা পজিটিভ হয়ে যায়, তাহলে সে আর ঘর থেকে বেরোতে পারবে না। তো এই যে সমস্যাটা হচ্ছে, তার মানে কিন্তু আমরা ট্রু পিকচারটা পাচ্ছি না। এইটার জন্য এখানে আপনাকে একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে আমরা 6টা মোবাইল ল্যাবরেটরি ভ্যান অল অ্যাক্রস দ্য সিটি আন্ডার দ্য কেএমসি এরিয়া আমরা রান করাই প্রত্যেক দিন, এবং আমাদের ফিক্সড র্যাপিড টেস্টিং সেন্টার আছে 75খানা। তার মানে আমাদের 144টা ওয়ার্ডের 50%-এরও বেশি, অর্ধেকেরও বেশি জায়গাতে ফিক্সড র্যাপিড সেন্টার আছে। কিন্তু দেখা যাচ্ছে যে সেই ফিক্সড র্যাপিড সেন্টার গুলো, যে একটা সেন্টার তৈরি করতে আমাদের এসি টেসি অমুক তমুক সব বসিয়ে টসিয়ে আনুমানিক 50,000 টাকা করে খরচা পড়েছে, সেই সেন্টার গুলো কিন্তু আন্ডার ইউটিলাইজড হচ্ছে। তার কারণ বুঝিনি, এই 75টা হচ্ছে র্যাপিড, মানে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট হচ্ছে এগুলোতে। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট, কারণ আমরা যদি র্যাপিড আরটিপিসিআর বাজারে হচ্ছে, আমরা যদি র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করি এবং র্যাপিড অ্যান্টিজেন টেস্ট ফিক্স সেন্টারে করার পর যদি কারো নেগেটিভ পাওয়া যায়, তখন তার সোয়াবটা আমরা আমাদের জন্য বরাদ্দ করা আছে এসএসকেএম হসপিটাল, আমরা এসএসকেএম হসপিটালে স্যাম্পল পাঠাই। তো এইভাবে আমাদের টেস্টিং গুলো চলতে থাকে। পজিটিভ যদি র্যাপিড হয় তখন আর আমরা আরটিপিসিআর এর স্যাম্পলটা পাঠাই না। কিন্তু আমরা দেখছি যে আমাদের র্যাপিড টেস্টিং এর যে ফেসিলিটিস গুলো আমরা তৈরি করে উঠেছি, সেটা কিন্তু আন্ডার ইউটিলাইজড অবস্থায় রয়েছে। তার কারণ একটা জনগণের মধ্যে আসবো, এটা আমি আলাদা করে আপনার কাছ থেকে একটু ডিটেলসটা নেবো, যে এটা খুবই জরুরি কথা যে এত বড় একটা ইনফ্রাস্ট্রাকচার কলকাতা কর্পোরেশন তৈরি করলো, সেই ইনফ্রাস্ট্রাকচারটা কলকাতার মানুষ এখন অব্দি ব্যবহার পুরোপুরি করছেন না। যেটা করলে হয়তো ট্রু পিকচার, যেটা আপনি বলছেন যে ট্রু পিকচারটা সামনে আসছে না, সেই ট্রু পিকচারটা সামনে আসতো এবং হয়তো আমরা করোনাকে আরো ভালো কন্ট্রোল করতে পারতাম। এখানে আমার ধরনের ডক্টর সরকার এবং ডক্টর হালদারেরও কিছু ইনপুট থাকবে, উইল ডু দ্যাট, বাট উইল কাম টু দ্যাট। নবদা জয়েন করেছেন। নবদা আপনি কি একটু, হ্যাঁ নবদা আপনাকে, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? নবদা, নবদা আপনি শুনতে পাচ্ছেন? আপনি তো নবদা, আপনি তো আনমিউটই করা আছে, আপনি শোনা যাচ্ছে আমার কথা? নবদার বোধহয় কোনো এখন একটা সমস্যা হচ্ছে, আমি শুনতে পাচ্ছি না, নবদার কথা শোনা যাচ্ছে না। দেখ নবদা এখনই ঠিক হয়ে যাবে আশা করছি আমি। তো আমি তার মধ্যে একটু আমি ডক্টর হালদারের কাছে আগে একটু আসবো। ডক্টর হালদার, কালী পুজো চলে আসছে, নবদা এক্ষুনি আমাদের বলবেন যে ওনার কি এক্সপিরিয়েন্স গত কয়েক বছরে কলকাতার রাস্তায় কি অবস্থা রয়েছে। শুভঙ্করকে আমি দেখতে পাচ্ছি, শুভঙ্কর মান্না বাজির প্রতিনিধি। শুভঙ্কর অত্যন্ত পজিটিভলি এবারের মুভমেন্টটাকে সাপোর্ট করছে। শুভঙ্করের কাছে পরে আসবো। শুভঙ্কর এখন একটু আনমিউট করা থাকুক, আমি আসছি পরে। আমি অরূপ বাবুর কাছে আসছি, ডক্টর হালদারের কাছে আসছি। ডক্টর হালদার, এইটা নিয়ে অনেক বলছেন, নতুন কথা কিছু নয়, বাজিতে কি এমন কি হবে যাতে বাজিকে পুরো বন্ধ করে দিতে হবে, এটা কি কথা? তো আপনি যদি একটু বলেন যে অ্যাজ এ পালমোনোলজিস্ট, বাজি মানে দুর্গাপুজো কালী পুজোর সময় যে বাজি ফোটে, সেই বাজির সঙ্গে কি সম্পর্ক কোভিড এর আছে, কতটা সম্পর্ক আছে, এটা আমার ধারণা সবার একটু ভালো করে জানার দরকার। যদি কাইন্ডলি একটু বলেন সংক্ষেপে। আমি তার আগে শুভঙ্কর একটু ভিডিওটাকে অফ করে দিন আপাতত, আমি দেখে নেবো। প্রত্যেক বছরই আমরা এই কালী পুজোর পরে দেখি যে আমাদের একটা সাডেন সার্জ অফ রেসপিরেটরি কেসেস হয় আর কি, মানে acute exacerbation of COPD, acute exacerbation of asthma, pneumonia, bronchitis, এগুলো সবকিছুই বেড়ে যায় কালী পুজোর পরে। এবং কালী পুজোর পরে বাজি ফাটানোর জন্য যে PM 2.5 কাউন্ট বাড়ে, সেটা নিয়ে তো কোনো বিতর্কের অবকাশ নেই। এবং সেই PM 2.5 বাড়াটা হচ্ছে কখনো 10 গুণ থেকে 20 গুণ অ্যাবভ দ্য WHO নর্মাল।
হ্যাঁ, WHO নর্মালিটি যদি 10 হয়, এটা আমি একটি সম্প্রতি ইয়েতে দেখলাম, সেখানে প্রায় মানে কোনো কোনো ক্ষেত্রে 50 অব্দি বেড়ে গেছে সেই রাত্রে। সুতরাং আমাদের লাং তো এই লোডটা সহজে মানে নিতে পারে না। হ্যাঁ, এবং বাজির মধ্যে শুধু এই পার্টিকুলেট ম্যাটার নয়, বিভিন্ন ধরনের যে ধাতব পদার্থ থাকে, অর্থাৎ যে মেটালিক সাবস্টেন্সেস থাকে, সেগুলো লাংসের বিভিন্ন রকমের ক্ষতি করে। তাছাড়া যে গ্যাসীয় পদার্থগুলো উৎপন্ন হয়, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, আমি ওজোন জানি না কতটা বাজি থেকে আসে, এই নিয়ে আমার কোনো ধারণা নেই, বাট এই সবকটাই কিন্তু লাংসের পক্ষে ক্ষতিকর। প্রথম কথা, এরা লাংসের যে ডিফেন্স মেকানিজম সেটাকে ধ্বংস করে। লাংসের যে সিলিয়া, লাংসের যে অ্যালভিওলার ম্যাক্রোফাজেস, সেগুলোকে নষ্ট করে দেয়। ফলে যে কোনো ইনফেকশন, ভাইরাস বলুন, ব্যাকটেরিয়া বলুন, সহজেই লাংসের মধ্যে প্রবেশ করতে পারবে। 5 লাখ পেশেন্টকে নিয়ে একটা গবেষণা হয়েছিল নিউ ইয়র্কে। সেখানে দেখা গেছে যদি PM2.5 কাউন্ট 7 মাইক্রোগ্রাম বৃদ্ধি পায়, প্রত্যেক 7 মাইক্রোগ্রাম PM2.5 কাউন্ট বৃদ্ধির জন্য চান্স অফ নিউমোনিয়া বৃদ্ধি পায় 1 to 3%, এবং সেটা ভাইরাল নিউমোনিয়া। সুতরাং আপনি বুঝতে পারছেন, যদি এটা 10 টাইমস, 20 টাইমস, 40 টাইমস বেড়ে যায়, কি পরিমাণ নিউমোনিয়ার চান্স বেড়ে যায়। শীতকাল এমনিতেই হচ্ছে দূষণের সময়, সে তখন ইনডোর এয়ার পলিউশন, আউটডোর এয়ার পলিউশন এমনিতেই অনেক বেশি থাকে অন্যান্য সময়ের ক্ষেত্রে, অন্যান্য সময় যা থাকে তার থেকে। তার উপর এই বাজির দূষণ কিন্তু আমাদের লাংসের একদম সর্বনাশ করে ছেড়ে দেয়। এবং এই ক্ষেত্রে এবছর সেটা ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, যদি আপনার লাংসের ডিফেন্স ভেঙে যায়, যে করোনা আপনার হয়তো মাইল্ড থাকতো, সেই করোনাই আপনার ক্ষেত্রে মডারেট বা সিভিয়ার হতে পারে। অর্থাৎ এই পার্টিকুলেট ম্যাটারস হচ্ছে খুব একটা মানে কি বলবো, যে একটা খুব ভালো ওয়েপন এই ভাইরাস গুলোকে কিংবা যে কোনো জীবাণুকে আমাদের লাংসের ভেতরে প্রবেশ করানোর জন্য। তার মানে আপনি বলছেন বেসিক্যালি লাংস কম্প্রোমাইজ হয়ে থাকছে, এবং এই কম্প্রোমাইজ কন্ডিশনে কোভিড এর মতো ভাইরাল ইনফেকশন আমাদের আরো বেশি আক্রমণ করতে পারে এবং সিভিয়ারিটি আরো বাড়তে পারে, এবং এটা নিয়ে আগে আলোচনা হচ্ছিল, বোধহয় সম্ভবত রিকভারি টাইমটাকে অনেক বেশি লম্বা করে দিতে পারে। মানে এর অনেকগুলো ফ্যাক্টরের উপরে, ট্রান্সমিশনের উপর এর এফেক্ট আছে, আপনার ডিজিজ ডেভেলপমেন্টের উপর এফেক্ট আছে, আপনার যে টার্গেট পপুলেশন যাদের মধ্যে এই কোভিড ডেভেলপ করছে, সেই টার্গেট পপুলেশনটাকে চেঞ্জ করে দিচ্ছে এই এয়ার পলিউশন। আপনার রিকভারিতে একটা এফেক্ট আছে। সুতরাং প্রত্যেকটা স্টেজেই এর এফেক্ট আছে। তার মানে এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই যে বাজি যদি ফাটে এবং বাজির দূষণ যদি বেশি মাত্রায় হয়, তাহলে যাদের কোভিড হয়েছে বা এখন যারা কোভিডে আক্রান্ত আছেন তারা অনেক বেশি সমস্যায় পড়বেন। নবদা, এবার আপনার সাউন্ডটা কি আপনি একটু আনমিউট করুন। নবদা, একটু আনমিউট করুন। আগে একটু আনমিউট করতে হবে, আপনার মিউট করা আছে, একটু আনমিউট করুন একটুখানি। নবদা, একটু আনমিউট করতে। হ্যাঁ, শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ নবদা, আপনার কথা শোনা যাচ্ছে না নবদা? কথা শোনা যাচ্ছে না নবদা, কোনো একটা সমস্যা হচ্ছে। কিন্তু আমি নবদার সঙ্গে আমার কথা হচ্ছে, আমি বলি ডক্টর সরকার আপনাকে যাওয়ার আগে, সেটা হচ্ছে যে সবুজ মঞ্চ বলে একটা এনভায়রনমেন্টালিস্ট নেটওয়ার্ক, তারা গত বেশ কয়েক বছর ধরে প্রত্যেক কালী পুজো এবং দিওয়ালির রাত্রিবেলায় তারা কলকাতার বিভিন্ন জায়গায় কি পরিস্থিতি দেখতে যান, এবং সেটা ভয়াবহ পরিস্থিতি। কারণ আমিও বেশ কয়েক বছর ওনাদের সঙ্গে থাকছি, প্রায় অনেকদিনই হয়ে গেল। রাত্রি 11টা, 12টা, 1টার সময় হাসপাতালের আশেপাশে ভয়ঙ্কর, মানে আপনার যেখানে ওটি বা যেখানে আইটিইউ, তার পাশ সামনে বাজি ফাটছে, মানে একটা ভয়ঙ্কর পরিস্থিতি। এছাড়া তো বায়ু দূষণ রয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে ডক্টর সরকার এই কালী পুজোর সময় যদি বাজি, কেননা আমরা এখনো জানি না কি ঘটনা ঘটতে চলেছে, হাইকোর্ট এবারও একটা রায় দিয়েছে, কিন্তু কালী পুজোর ব্যাপারটা একটু অন্যরকম। দুর্গাপুজোয় সাধারণ মানুষ বাইরে ঠাকুর দেখতে যান, কোর্ট রায় দিয়েছিল, তারা হয়তো খানিকটা বাড়িতে থেকে গেছেন, তারা ভয় ভীতিতে বেরোননি। তো কালী পুজোতে এক ধরনের মানুষ বাজি ফোটান এবং তারা নিয়ম ভেঙে বাজি ফোটাতেই অভ্যস্ত। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে রাত্রি 10টার পর কোনো বাজি ফাটানো যাবে না, কিন্তু তারা 10টার পরে শুরু করেন বাজি ফাটাতে। এই জায়গায় দাঁড়িয়ে হাইকোর্টের রায়ের উপর তারা মানে সেই অনুযায়ী তারা বাজি ফাটাবেন না, এটা ভাবতে ভালো লাগছে, কিন্তু অ্যাকচুয়ালি কতটা হবে আমি জানি না। তো যদি সেটা ঘটে, যদি বাজিটা সেভাবে ফাটতে থাকে, তাহলে ডক্টর সরকার আপনার কি মনে হয়, কি ঘটনা, কি অবস্থায় আমরা পৌঁছতে পারি? জাস্ট একটু ইয়ে করে নিচ্ছে যে আমরা শুধু কালী পুজো বলছি কেন, আমরা কেন ভোট পুজোটাও বন্ধ করছি না। আপনি কালকে গতকালের ইয়েতে দেখলেন যে একটা ভোটের পরে কিরকম বাজি রাস্তায় ফুটাতে শুরু করলো। তারা পলিটিশিয়ান বলে তাদের কেউ মানে কাজ করতে পারবে না। আমরা কোন দেশে বাস করছি?
একটা ধর্মীয় ব্যাপারটাকে খালি আমরা দেখছি, কিন্তু ভোটে আমার মনে হয় আরো বেশি এগুলো হয়। ফুটবল খেলা, হ্যান ত্যান, পাড়ার একটা ফাংশন, তারপরে বাজি ভোট। প্রত্যেকটা বাজিতেই কিন্তু পলিউশনটা, ডক্টর হালদার অলরেডি বলেছেন যে এর ইনডিরেক্ট এফেক্ট ডেফিনেটলি করোনার উপর আছে, ডাইরেক্ট এফেক্ট কিছু নেই। কেননা করোনার যে আমরা যদি দেখি যে ওরা মেইন সিস্টেমটা ইনভলভ করে পালমোনারি ভাইরাসটা অ্যান্ড ভাস্কুলার সিস্টেম, এই দুটো। বাকি সব সিস্টেমকে এফেক্ট করতে পারে, দ্যাট ইজ দ্য কমপ্লিকেশনস অফ দিস টু সিস্টেমস ইনভলভমেন্ট। তার মানে আমাদের দেখতে হবে যে আমাদের লাংয়ে আর কোনো যেন বার্ডেন না হয়। অলরেডি আমরা একটা পলিউটেড এনভায়রনমেন্টের মধ্যে আছি। শুধু বাজি হয়তো কন্ট্রিবিউট করছে 2 to 5% পলিউশন। আমার মনে হয় আমরা যে জায়গায় আছি, দিল্লিতে তো সাংঘাতিক অবস্থা, ক্যালকাটাও খুব খারাপ নেই, পলিউশন ভীষণ মাত্রায় রয়েছে। তার উপর আরেকটা অ্যাড করলে বলতে চাইছি, বাজিতে কিন্তু আমরা প্রত্যেকেই জায়গায় হয়তো ধরুন একটা ইন্ডাস্ট্রি, একটা কনস্ট্রাকশন ওয়ার্ক তার জন্য হচ্ছে, কিন্তু বাজিতে ইচ অ্যান্ড এভরি ওয়ান ইজ কন্ট্রিবিউটিং। এই ব্যাপারটা আমরা প্রত্যেকে বলছি অথচ আবার করছি। এইখানেই মনে হয় যে এই রায়টা খুব ভালো হয়েছে এবং এটা বন্ধ করা উচিত। সবাইকে অন্তত নেক্সট 2 ইয়ার্স আমরা কোনো বাজি ফাটাবো। আমরা 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 আশা করি যে এই আপনার করোনাকে যে আমরা কন্ট্রোল করতে পারছি। এটা কন্ট্রোল করা দরকার। এখানে একটা কাউন্টার প্রশ্ন ওঠে, আইটিউ এনভায়রনমেন্টটা হ্যাঁ একটু বাই এন্ড লার্জ প্রত্যেকটা আইটিউতে কিন্তু মানে সাউন্ড সিস্টেমটা খুব একটা এফেক্ট করে না। অতএব সাউন্ড প্রডিউসিং বাজিগুলো আমাদের আইটিউ পেশেন্টদের মধ্যে অতটা এফেক্ট করবে না, কিন্তু পলিউশনটা ডেফিনেটলি। কারণ আইটিউটাকে মাঝে মাঝে আমাদের ক্রস ভেন্টিলেশন করতে হয়, জানলাগুলো খুলে দিতে হয়। তখন সমস্যা হবে। হ্যাঁ, এই সমস্যাটা কিন্তু আমাদের face করতে হয়। মানে আমি আপনাকে বলছি, বেহালার বেশ কয়েকটা হাসপাতাল, সেই হাসপাতালের আইটিউর বাইরে দাঁড়িয়ে ন্যাচারালি মাঝে মাঝে খুলতে তো হয়, সেখানে এমন ভাবে বাজি ফাটছে সেটা আপনার মনে হবে আপনি বেহালায় আছেন না আপনি কার্গিলে ভারত পাকিস্তান যুদ্ধের মধ্যে আছেন, আপনি বুঝতে পারবেন না। এমন একটা ধরনের শব্দ সেখানে ক্রমাগত প্রত্যেক মুহূর্তে ঘটছে, ভয়ঙ্কর পরিস্থিতি একটা। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে এই ঘটনা ঘটতেই পারে। আমি এবার কোভিড এর এফেক্টে আসবো, কিন্তু তার আগে নমতা, আমি জানি না নমতা যদি আপনি কথা আপনার শোনা যায়, আপনি তাহলে একটুখানি বলুন। আমি শোনা যাচ্ছে না নমতা, শোনা যাচ্ছে না, কোন একটা সমস্যা হচ্ছে, আপনি একটু চেক করুন। শুভঙ্কর, আপনি একটু আপনার ভিডিওটাকে এবং অডিওটাকে অন করুন। শুভঙ্কর বাজি প্রস্তুতকারক যারা আছে, একটি বাজি প্রস্তুতকারকের রিপ্রেজেন্ট করছেন, উনি অনেকগুলো দায়িত্বে রয়েছেন। শুভঙ্কর, আপনি শুনলেন ডাক্তারবাবুরা কি বলছেন, আপনি নিশ্চয়ই শুনেছেন। তো এই জায়গায় দাঁড়িয়ে এই বছরের কথা আমি বলছি, আগামী দিনে কি হবে পরের কথা। এই বছরে অন্তত বাজির লবির আপনাদের স্ট্যান্ড কি? আপনারা, কেননা অনেকেই বলছেন যে বাজি এসে পড়েছে, চোরাগোপ্তা বাজি বিক্রি করতে হবে, কেউ বলছেন 500 কোটি টাকার বাজি ঢুকে গেছে, কি করব, মানুষকে তো খেতে হবে, বাঁচতে হবে। তো হোয়াটস দ্য স্ট্যান্ড অফ বাজি প্রস্তুতকারক আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে? দেখুন, যারা এই কলকাতা শহরকে কেন্দ্র করে যারা বাজির ব্যবসা করে এবং যাদের ব্যবসা করার লিগাল এন্টিটি আছে, তাদের মধ্যে হচ্ছে বাজি বাজার গুলো, এবং সেই বাজি বাজারের পক্ষ থেকে আমি রিপ্রেজেন্ট করছি এখানে। তো এই বছরে আমাদেরই এই বাজি বাজার বা টালা বা কিছু বাজি বাজার, এই আমাদের কোর্টের রায়, মহামান্য আদালতের রায় বেরোনোর আগেই আমরা ডিসাইড করেছিলাম যে আগে হচ্ছে সমাজ, মানুষ, ঠিক আছে, সমাজ মানুষ বেঁচে থাকে, তারপর হচ্ছে ব্যবসা। তো আমাদের প্রায়োরিটিটা সবার আগে। যদি আমি আইনের ছাত্র, আমি কনস্টিটিউশনের দিক থেকে বলি, রাইট টু লাইফ, আর্টিকেল 21, যেটা আজকেও সুপ্রিম কোর্টে আমাদের যে রায়টা বেরিয়েছে আজকে, যে হাইকোর্টের রায়টাকে মান্যতা দেওয়া হয়েছে, এবং যেখানে যে আর্টিকেল 25 নিয়ে যে কথা উঠেছিল যে আমাদের যে আমাদের রিলিজিয়ান, যে আমাদের রিল্যাক্সেশন আছে, আমাদের ধর্মীয় উৎসব করার পক্ষে যে আমাদের মৌলিক অধিকার আছে, এবং সেটা যদি ভালো করে আমি রাইটটা যদি পড়ি 25-এ, আমি দেখছিলাম আজকে আমি বইটা খুলে, তো সেখানে খুব সুন্দর কয়েকটা কেস দেওয়া আছে, ঠিক আছে। যেই এই যে আমি ডিটেলস তো আমরা পরে আলোচনা করবো, কিন্তু আমি একটু বলুন যে আপনাদের স্ট্যান্ডটা এই মুহূর্তে কি, সেটা একটুখানি বলুন। আপনাদের তালা বাজি বাজারের কি স্ট্যান্ড? দেখুন, ব্যাপার হচ্ছে যে আমাদের যে কটা বাজি বাজার কলকাতায় আছে, তাদের প্রত্যেকের সঙ্গে আমাদের মিটিং হয় এবং আমরা ডিসাইড করি এই বছর আমরা কোন রকম বাজি বিক্রি করব না। কারণটা হচ্ছে ডক্টর বাবুরা যে কথাগুলো বললেন, ডেফিনেটলি সেটা তো খুব সাধারণ জ্ঞান জিনিসটা, যে কোভিড পেশেন্টের পক্ষে যে বাজি, ধোঁয়া বা গ্যাস, আমি ডিটেলসে যাচ্ছি না আমি,
সেটা যে কতটা ক্ষতিকর হতে পারে সেটা খুব স্বাভাবিক একটা। দেখুন, আমরা বাজি ব্যবসা এবার করি, আপনারা তার বাজি জন্য আমরা বাজি বাজার চালাচ্ছেন না, বাজি বিক্রি করছেন না, হ্যাঁ, অর্থাৎ অফিসিয়ালি কোনো বাজি বিক্রি হচ্ছে না। তার মানে যে বাজি বাজি বাজারের বাইরে বিক্রি হচ্ছে, লুকিয়ে চুরিয়ে হচ্ছে, সেটা বেআইনি বাজি বিক্রি হচ্ছে। সুতরাং সেটা সরকারের দায়িত্ব, প্রশাসনের দায়িত্ব সেটা আটকান। এই তাহলে এই একদম। জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, তাই তো? আমাদের স্ট্যান্ড হচ্ছে এই জায়গাটা যে আর আমরা যে যখন বাজি বাজি আপনারা বাজার করছি এনেছেন, না। যে বাজি আপনারা শিবকাশি থেকে এনে ফেলেছেন, সেটা তাহলে কি করবেন? আগামী বছরের জন্য না, রাখবেন? এই বছরটা তো আমরা এটা নিয়ে মানুষের মধ্যে প্রচুর ক্ষোভ ছিল, যারা ব্যবসা করেন, যারা প্রচুর টাকার বাজি তুলে ফেলেছেন। কিন্তু আমরা তাদের বোঝাবার চেষ্টা করেছি যে দেখুন, এই সিচুয়েশনে যার বাড়িতে একজন কোভিড পেশেন্ট, তার সামনে দাঁড়ান, তার যে বুঝতে পেরেছি। নিঃশ্বাস নিতে যে কষ্ট হয়, এটা নিজে রিয়েলাইজ করতে হবে এবং আপনার রেখে দিন, হয়তো সামনের বছর সেই বাজিগুলো বিক্রি Fine. করা যাবে। আমি বুঝতে পেরেছি। এই আশ্বাসটুকু আমরা দিয়েছিলাম ওনার। থ্যাংক ইউ শুভঙ্কর, আপনি থাকুন, আমরা আলোচনার মধ্যে হয়তো আপনাকে আরেকবার আমাদের আলোচনার মধ্যে ঢোকাতে হবে। ডক্টর সরকার, আপনি শুনলেন ডক্টর হালদার যে একটা, অন্তত আমার শুভঙ্কর বাবুর কথা শুনে ভালো লাগলো যে তারা একটা অন্তত পজিটিভ স্ট্যান্ড নিয়েছেন। আমরা পাবলিক ডোমেনে পরিষ্কার বললেন একটা বাজি বাজারের দায়িত্ব থাকা সত্ত্বেও যে এবার আমরা বাজি বিক্রি করছি না। এবং আমার মনে হয় দ্য ওনাস ইজ দ্য গভর্নমেন্ট। হাইকোর্ট রায় দিয়েছে, সুপ্রিম কোর্ট সেটা র্যাটিফাই করেছে, গ্রিন ট্রাইব্যুনাল বলেছে, কোনো কনফিউশনের জায়গা নেই যে পশ্চিমবঙ্গে এবছর কোনো ধরনের বাজি কোনো সময় ফাটার কথা নয়, অ্যাজ পার দ্য ল। এবার সেই আইনটা কতটা মেনটেন হবে কালী পুজো, দীপাবলি রাত্রির বেলা, বা যেরকম ডক্টর সরকার বললেন যে জগদ্ধাত্রী পুজো, ছট পুজো, যেগুলো কথা বলা হয়েছে সেগুলোর ক্ষেত্রে এই আমার মনে হয় এই দিকে আমাদের নজর রাখতে হবে। যেহেতু নবদার সাউন্ডটা সমস্যা করছে, আদারওয়াইজ নবদার কথাটা এখানে খুব জরুরি হতো। নবদা যেটা বলাটা খুব জরুরি, আমি মনে করবো ডাউন দ্য লাইন কোথাও একটা হবে সেটা। নবদা, হ্যাঁ কি হয়েছে? ওকে, বলছি ফোনে কথা বলেন। আচ্ছা, আমি এবার একটু আসি একটা মূল প্রশ্ন যেটা আজকে আমাদের আছে, সেটা হচ্ছে করোনার এফেক্ট। আমি দেখছিলাম যে করোনার ফলে অনেকেই বলছেন যে করোনা তার হয়তো 1 মাস আগে হয়েছে, সেরে গেছে, সেরে যাওয়ার পরেও তার প্রচন্ড উইকনেস হয়েছে, কারোর হিয়ারিং প্রবলেম হচ্ছে, কারোর ভিশনের প্রবলেম হচ্ছে। খুব ইন্টারেস্টিংলি কেউ গন্ধ যেমন করোনার সময় পান না আমরা জানতাম, কেউ আবার এমন গন্ধ পাচ্ছেন করোনা থেকে সেরে উঠে। যেমন খুব মজা করে একটা কাগজে লেখা পড়ছিলাম, 5 ফোড়নের গন্ধ পাচ্ছেন, 5 ফোড়ন চতুর্দিকে কোথাও রান্না হচ্ছে না, তিনি 5 ফোড়নের গন্ধই পেয়ে চলেছেন। তো এইরকম নানান ঘটনা ঘটছে। তো ডক্টর সরকার, আপনার কি মনে হয় যে এই যে ধরনের যেটাকে আমরা করোনা ইজ দ্য লং হল বলছি, এটা হাউ টু কমব্যাট, হাউ রিয়েল দিস ইজ, এইটা কতটা ঠিক? আপনার নিজেরও করোনা হয়েছে, সুতরাং আপনি নিজেও। খুব ইন্টারেস্টিং, মানে আমি 8 মাস ধরে তো এই পেশেন্ট দেখছি, প্রত্যেক দিন আমরা নতুন নতুন সিমটম সাইন্স পাচ্ছি। আমি জাস্ট আজকেই একটা বলতে চাইছি, আমি জানি না কতজন ডাক্তার আছে এই ডিসকাশনের মধ্যে। আমাদের একটা পেশেন্টের করোনার পরে তার রেসপন্স দেখছে একদম ব্লান্ট হয়ে গেছে, হ্যাঁ, তাকাচ্ছেন একটা ভেজিটেটিভ স্টেটের মতো। তো আমরা খুব অবাক হয়ে গেলাম যে কি হলো। হ্যাঁ, সোডিয়াম একটা করে, সোডিয়াম কারেকশন করতে গিয়ে হয়, আমরা জানি অসমোটিক ডিমাইলিনেশন বলে, সেরকম কিছু ঘটেনি ওনার ক্ষেত্রে, এমন কিছু কমেনি। আমরা এমআরআই করলাম, এমআরআই এর রিপোর্ট দিয়ে দিল অসমোটিক ডিমাইলিনেশন, নিউরোলজিস্ট এসে দিয়ে দিল। আমি তো প্রচন্ড ভাবে, মানে আমার নিজের পেশেন্ট, আমি বলি কি হচ্ছে, কি এটা পেশেন্ট দেখছে না, ইয়ে করছে না, একটা জাস্ট রিপোর্ট, একটা ফাইন্ডিং থেকে করছে। আমরা এদের তো বোঝা উচিত যে করোনা নিয়ে এমন একটা ডিজিজ যেটা আমরা কেউ জানি না, whether that changes can happen with corona or not, we don't know. And এই পেশেন্টের কোনো অসমোটিক ডিমাইলিনেশনের মানে ব্যাপারই নেই, সেইভাবে কিছু ঘটেনি। আমি তখন আমার জুনিয়রদের বললাম, দেখো এই পেশেন্টটাকে ওই লাইনটা তুমি বলো, যে কেননা এটার একটা অব্লিগেশন আছে, অসমোটিক ডিমাইলিনেশন মানে এটা আয়াট্রোজেনিক ইভেন্ট, আমাদের ট্রিটমেন্টের সঙ্গে এটা ঘটেছে, কিন্তু ট্রিটমেন্ট কিছু আমরা করিনি যাতে এটা ঘটতে পারে। আমরা এই লাইনটা ওদের তুলতে বলো, নাহলে এটা মেডিকেলি গেলে একটা প্রবলেম হবে, পেশেন্ট যদি ভালো না হয়। ফর্চুনেটলি পেশেন্ট আস্তে 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 ইমপ্রুভ করছে, মুখে খাচ্ছেন, কথা বলছেন, অনেকটা ইমপ্রুভ করেছে। এইবার আমি তাদেরকে বললাম যে তোমরা যে এটা করছো, তোমরা কি জানো, তো ইউ শুড হ্যাভ মেনশন দ্যাট changes which are simulating osmotic demyelination, but we don't know whether that can happen with corona or not. কারণ এটা আমি definitely this is something related to corona involvement, যেটা প্রত্যেকটা এরকমভাবে অনেকগুলো ইভেন্টস আমি দেখছি নিউরোলজিক্যাল মেনলি। লাং তো আছে, ফাইব্রোসিস হয়ে আছে, লাঙে ফুটো হয়ে
একদম কনস্ট্যান্ট ব্রঙ্কোপ্লুরাল ফিস্টুলা হয়ে আছে আমার পেশেন্ট, ভেন্টিলেটর থেকে বেরিয়ে সব ঠিক আছে, ভালো আছে, কিন্তু ওর ফুটোটা ক্লোজ হচ্ছে না। আমি এটা থোরাসিক সার্জনের কাছে কালকে পাঠাচ্ছি, সার্জারি করে ওটা ক্লোজ করা, ভালো হয়ে যাবে। সে ভদ্রলোক 2 মাস মানে 1 মাসের উপর ভেন্টিলেটরে। আসলে অনেককে আবার বলছি ফেরত আসতে হচ্ছে, বাড়ি গিয়ে ফেরত আসতে হচ্ছে, অনেককে ফেরত আসতে হচ্ছে, বাড়ি গিয়ে আবার এইবার ফেরত যেটা আসতে হচ্ছে আপনি হাসপাতালে। বললেন যে বিভিন্ন সিমটমস, এটাকে আমরা বলি প্যারাস্থেসিয়া, মানে একটা নার্ভ যখন এফেক্ট হয় রিকভারি করার সময় সে তার রিজেনারেশনটা এমন ভাবে হয় যে তার নর্মাল ফাংশন থেকে একটু ডেভিয়েট করে যায়, সে যে মানে সেন্সটা নেয় সেটা নিচ্ছে না, সে স্মেলটাকে অন্যরকম করছে, এটাকে প্যারাস্থেসিয়া বলে বা অ্যাবনর্মাল সেন্স, হ্যাঁ সেন্সেশন, সেইগুলো কিন্তু হচ্ছে। আবার জয়েন্ট পেন, আমি বেশ কিছু পেশেন্ট পেয়েছি হাঁটতে পারছে না, পায়ের উপর তারা মানে কুড়িয়ে হাঁটছে করোনার পরে। হ্যাঁ, তো এদের কিন্তু নার্ভও এফেক্ট হচ্ছে এবং মাসকুলোস্কেলেটাল সিস্টেম সেটাও এফেক্ট হচ্ছে, এবং এদেরকে একটু লো ডোজ স্টেরয়েড দিয়ে আস্তে 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 কিন্তু তারা ইমপ্রুভ করছে। হ্যাঁ, এটা তাদের কিন্তু সব রিমেটোলজিক্যাল ইনভেস্টিগেশন গুলো নেগেটিভ, তার মানে এটা ধরে নিতে হবে করোনার সিকুয়েলি। তো এরকম অনেক সিমটম। একটা কথা জিজ্ঞাসা করি, ইন্টারাপ্ট করছি, একটা কথা জিজ্ঞাসা করি, এটা কি শুধুমাত্র যারা সিভিয়ারলি এফেক্টেড করোনা পেশেন্ট তাদেরই হচ্ছে, নাকি মডারেটলি বা তার থেকেও কম এই পেশেন্টদেরও হচ্ছে? মাইল্ড টু মডারেটে, সিভিয়ারদের রিকভারিটা অনেক ডিলেড হচ্ছে, তারা এখনো নানা সিমটমস নিয়ে আছেন, আউটডোরে আসছেন, তারা এখনো ফুল রিকভারি হয়নি। এটা অ্যাসিমটোমেটিক অর মাইল্ডলি সিমটোমেটিক যারা তাদের হোম হচ্ছে। কোয়ারেন্টাইনে আছে তাদের হচ্ছে নিউরোলজিক্যাল, মানে মাসকুলোস্কেলেটাল আর্থ্রাইটিস এটা। আর আমি যেটা বললাম যে ভেজিটেটিভ, সে তো সিভিয়ার। হ্যাঁ, আমি যেটা বললাম লাং ফুটো, সেগুলো সিভিয়ার, সেগুলো তো আমরা জানি হচ্ছে, আমি সরকার, আমি একটু sequel লাংসটা একটু জেনে নিই ডক্টর হালদারের কাছে, আপনার কাছে আমি আরেকবার পরে আসবো, অনেকবারই আসবো। সেটা হচ্ছে যে এই যারা মাইল্ড টু মডারেট, এখন তো অনেকেই হাসপাতালে না থেকে বাড়িতে থাকছেন, তাহলে বাড়ির লোকজন তারা হাউ টু ম্যানেজ, কেন এমনিতেই করোনা হলে ডাক্তারবাবুদের পাওয়া যাবে না যে তারা এসে দেখতে পাবেন, বেশিরভাগটাই ভিডিও কলের মাধ্যমে হচ্ছে, সেক্ষেত্রে এই ধরনের পেশেন্টকে কি করে ম্যানেজ করবেন বাড়ির মানুষ, এটা একটা মেজর ইস্যু এবং একটা অদ্ভুত ধরনের ট্রমা, ফ্যামিলি একটা ট্রমার মধ্যে চলে যাচ্ছে, এটা গোটা ফ্যামিলি ট্রমার মধ্যে চলে যাচ্ছে। তো এইটা আমি আসবো আপনার কাছে, তার আগে ডক্টর হালদারের কাছে একবার আসবো। ডক্টর হালদার, কতগুলো সিমটম, মানে অনেকগুলো সিমটম ডক্টর বললেন, লাংস এর ক্ষেত্রে যেহেতু আপনি স্পেশালাইজেশনের জায়গাটা ওইটা, ইতিমধ্যেই কলকাতাতে সিওপিডি এবং অ্যাজমার মতো বিষয়ে বাড়াবাড়ি রয়েছে, কারণ কলকাতার এয়ার পলিউশন ইজ ভেরি হাই, উই নো দ্যাট। হাউ দ্য হোল সিচুয়েশন, এই করোনার পরে কিভাবে আপনারা সিমটমস পাচ্ছেন এবং সেই সিমটমস কতটা থাকছে, তাদের কতটা লং ড্রন হচ্ছে, লং হল বলছি আমরা করোনাকে, কেন সেটা কি পাচ্ছেন আপনারা? প্রথমে আপনাকে জানতে হবে যে লং হলটা কি অ্যাকচুয়ালি, কাদের আমরা লং হল বলবো। অনেকগুলো টার্মিনোলজি ইউজ করা হচ্ছে অ্যাকচুয়ালি, কখনো বলা হচ্ছে এটা লং হলার্স, কখনো বলা হচ্ছে লং কোভিড। অ্যাকচুয়ালি কোনো টার্মিনোলজি এখন WHO অ্যাপ্রুভ নয়, কেননা এই এন্টিটিটাই খুব নতুন। ফেব্রুয়ারি মাসে চায়না এবং WHO একটা জয়েন্ট একটা কমেন্টস বেরিয়েছিল, যেখানে বলা হয়েছে মাইল্ড ডিজিজের ক্ষেত্রে এটা রেজলিউশন হতে ইট শুড টেক অ্যারাউন্ড 2 উইকস, আর মডারেট টু সিভিয়ার ডিজিজের ক্ষেত্রে ইট শুড টেক অ্যারাউন্ড 3 to 6 উইকস। সুতরাং মাইল্ড ডিজিজের ক্ষেত্রে যদি আপনার সিমটম ইফ পারসিস্ট ফর মোর দ্যান 2 উইকস, অথবা মডারেট কিংবা সিভিয়ার ডিজিজের ক্ষেত্রে ইফ দ্য সিমটম পারসিস্ট ফর মোর দ্যান 3 to 6 উইকস, অথবা আমি বলতে পারি 6 উইকস অ্যাট এ স্ট্রেচ, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে দিস পেশেন্ট ইজ ডেভেলপিং সিমটমস অ্যাজ এ লং হলার্স, অর্থাৎ তার সিমটম অনেক ডিলেড রেজলিউশন হচ্ছে। এবার কি কি সিমটম, আপনি তো কয়েকটা সিমটম বললেন, যে যেমন অ্যানোসমিয়া, প্যারোসমিয়া, ফ্যাটিগ ইজ দ্য মোস্ট কমন সিমটম, অর্থাৎ মেডিকেল ল্যাঙ্গুয়েজের পাশাপাশি সাধারণ মানুষের মতো করে বলতে, যাতে সবাই বুঝতে পারে। মানে অ্যানোসমিয়া মানে হচ্ছে লস অফ স্মেল, যেটা হয় সেটা অনেকের ক্ষেত্রে হয়তো 10 দিনেই ফিরে আসছে, অনেকের ক্ষেত্রে হয়তো সেটা 2 মাস লাগছে। প্যারোসমিয়া মানে যেটা হচ্ছে অল্টার স্মেল সেন্সেশন, মানে আপনি ওই 5 ফোড়নের গন্ধ নেই অথচ 5 ফোড়নের গন্ধ পাচ্ছেন। অথবা ফ্যাটিগ মানে ক্লান্তি, এমনিতেই আমরা জানি যে ভাইরাস, একটা যে কোনো ভাইরাস ইনফেকশনের পর ফ্যাটিগ ইজ এ ভেরি কমন সিমটম, এবং কোভিড এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বেশ কিছু ক্ষেত্রে এই ফ্যাটিগটা কিন্তু বহুদিন ধরে পারসিস্ট করছে, ক্লান্তি ভাবটা।
চুল ওঠা, আমরা এটাকে বলি টেলোজেন এফ্লুভিয়াম, এটা একটা খুব কমন সিমটম। কাশি, এটাও একটা খুব কমন সিমটম। শ্বাসকষ্ট, এগুলোর কিছু মেডিকেল ব্যাকগ্রাউন্ড থাকে। শ্বাসকষ্ট কিংবা রাত্রের দিকে নাইট সোয়েটস, আমরা বলি রাত্রের দিকে অতিরিক্ত ঘেমে যাওয়া, হার্ট রেটটা খুব বেশি থাকা অর্থাৎ ট্যাকিকার্ডিয়া। তো এইগুলোকে আমরা বলি লং হল। অনেকের ক্ষেত্রে যেটা ডেভেলপ করছে, স্কিন প্রবলেম ডেভেলপ করছে, যেটাকে আমরা বলি কোভিড টোজ কিংবা কোভিড স্কিন। সুতরাং কি হচ্ছে বিভিন্ন ধরনের তাতে কি হচ্ছে? তাতে দেখা যাচ্ছে যে স্কিনের মধ্যে কিংবা টোয়ের মধ্যে একটা হেমারেজিক স্পটস কিংবা একটা ডিসকালারেশন তৈরি হচ্ছে। ঠিক আছে, সুতরাং এগুলো বিভিন্ন ধরনের সিমটমস তৈরি হচ্ছে বিকজ দিস কোভিড অ্যাফেক্টস অল দ্য অর্গানস অফ দ্য বডি। মানে আপনার কথা শুনে মনে হলো, আপনার ডক্টর সরকারের কথা শুনে মনে হচ্ছে বাদ কিছুই নেই। না, বাদ কোনো সিমটমই বাদ নেই। তাহলে সাধারণ মানুষ বুঝবেন কি করে যে মানে ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি এভরি সিস্টেম ক্যান বি ইনভলভড। ইভেন দ্য they আইজ are অলসো। getting affected. They are getting affected. আমি আসবো সবার কি করে ম্যানেজ করবো আমরা? আমি একটা জিনিস বলে রাখি, সবার ক্ষেত্রে কিন্তু এটা ডেভেলপ করে না। অনলি দেখা গেছে যে শ্রমিকরা 10% অফ দ্য কোভিড পেশেন্টস ইউজুয়ালি ডেভেলপ দিস কাইন্ড অফ সিমটমস। আমি সিভিয়ার পেশেন্টের কথা বলছি না, কারণ তাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের মেডিকেল সমস্যা থাকে। তাদের ক্ষেত্রে এই সমস্যা মাইল্ড টু মডারেটেড 10%, মাইল্ড টু মডারেটেড 10% এই সিমটম গুলো ডেভেলপ দিস সিমটমস। এবারে ট্রিটমেন্ট যদি কিছু জিজ্ঞেস করেন, ডেফিনিট কোন ট্রিটমেন্টের কথা কিন্তু আমরা এখনো আমরা মেডিকেল ওয়েতে বলতে পারবো না যে এই জিনিসগুলোই কাজ করে। তবে কিছু ক্ষেত্রে দেখা গেছে যে কিছু কিছু ড্রাগস, যেমন একটা ডক্টর সরকার বললেন যে স্টেরয়েডস কিছু কিছু ক্ষেত্রে কাজ করে, যেখানে দেখা যায় যে ইমিউন ডিসরেগুলেশনটা তখনও পারসিস্ট করছে। অর্থাৎ আমাদের যে ইমিউনিটি, যেটা করোনার এগেনস্টে একসময় প্রোটেকশন দিয়েছিল এবং একসময় ডিসরেগুলেটেড হয়ে গেছিল, সেটা একসময় স্টপ হওয়া দরকার। সেই ইমিউনিটি ইমিউন ডিসফাংশনটা তখনো স্টপ হয়নি, সে চলে যাচ্ছে। সেটাকে স্টপ করার জন্য সময় স্টেরয়েড ইউজ করতে হয়। কিছু কিছু ক্ষেত্রে সেটা ডাক্তারই ইউজ করবে, পেশেন্ট নিজে থেকে খাবে না। কিছু কিছু ক্ষেত্রে বলা হয় যে স্ট্যাটিনস জাতীয় ওষুধ দিতে, যেগুলো কোলেস্ট্রল লোয়ারিং ড্রাগস, সেগুলোর বিভিন্ন রকম কোলেস্ট্রল লোয়ারিং ছাড়াও বিভিন্ন রকম এফেক্ট থাকে, সেই কোলেস্ট্রল লোয়ারিং ড্রাগস ইউজ করতে। কিছু কিছু ক্ষেত্রে আমরা বলি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস ইউজ করতে। তারও বিভিন্ন ব্লাড ভেসেলস এর উপর কাজ আছে। এগুলো তো ডাক্তারবাবুরা যা বলবেন এবং সেটাই সাধারণ মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে গুড স্লিপ। আপনি যদি ভালো করে ঘুমোতে পারেন, আপনার অনেক সিমটমস। এইটা ভালো বলেছেন যে ভালো করে ঘুমোতে পারলে সেটা একটা ভালো কাজ দেবে, কিন্তু আদারওয়াইজ যেটা মনে হচ্ছে যে ইটস রিয়েলি ডিফিকাল্ট টাইম। তো ম্যানেজমেন্টে আমি আসবো, আপনারা যে ডক্টর সরকারের কাছে অবশ্যই আসবো, এবং স্পেশালি যারা বাড়িতে রয়েছে তাদের কথা বলবো। আমি তার আগে ডক্টর মুখার্জির কাছে আসি। ডক্টর মুখার্জি, যে কথাটা আলোচনা হচ্ছিল যে কলকাতা কর্পোরেশন এরিয়ায় আপনারা বড় ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছেন, এবং তাতে দেখা যাচ্ছে সেই ইনফ্রাস্ট্রাকচারটা আন্ডার ইউটিলাইজ হয়ে রয়েছে। আপনি যেটা বললেন যে একসময় 1000-1200 পেশেন্ট আসলো, এখন বোধহয় 800-র আশেপাশে আপনার পেশেন্ট আসছে। তাতে কি, এবং আপনি যেটা বলছেন যে মানুষ করাতে চাইছে না, অর্থাৎ কন্ট্যাক্ট যারা, তারা টেস্টের ভেতরে আসতে চাইছে না, তারা ভাবছে আমরা আটকে পড়বো, আমাদের কোয়ারেন্টাইন হয়ে যাব, আমরা কাজকর্মে বেরোতে পারবো না। তো এটাকে কমব্যাট করতে গেলে আপনারা কি স্ট্র্যাটেজির কথা ভাবছেন এবং কি করা যায় বলে মনে হয় ডক্টর মুখার্জি? না, দেখুন আপনি হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। তো জানেন যে পাবলিক হেলথের কি ওয়ার্ড হচ্ছে আইসি অ্যাক্টিভিটিস। হ্যাঁ, পাবলিক হেলথের কি ওয়ার্ড হচ্ছে আইসি অ্যাক্টিভিটিস, অর্থাৎ ইনফরমেশন, এডুকেশন, কমিউনিকেশন। এবং আপনি তো আমাদের সঙ্গে বিভিন্ন সময়তে আইসি অ্যাক্টিভিটিস এর মধ্যে নিজে পার্টিসিপেটও করেছেন, সুতরাং আপনি জানেন যে ব্যাপক আইসি অ্যাক্টিভিটিস আমরা অল অ্যাক্রস দ্য সিটি করছি। কিন্তু সামহাউ একটা পিপল রেজিস্ট্যান্স রয়েছে, তারা কিন্তু ভাবছে যে টেস্ট করলে আমি ফাঁদে পড়ে যাব, অর্থাৎ আমাকে হয়তো কোথাও ভর্তি থাকতে হবে, 14 দিন বাড়ি থেকে বেরোতে পারবো না। এর ফলে দে আর টেকিং দেয়ার ওন ডিসিশনস। এই জায়গাটাতে আমরা বিভিন্ন ওয়ার্ডের যারা কোঅর্ডিনেটর এখন আছেন, অর্থাৎ যারা আগে কাউন্সিলর ছিলেন, তাদের মাধ্যমে তাদের পলিটিক্যাল উইলটাকে কাজে লাগিয়ে আমরা চেষ্টা করছি মোবিলাইজ করার, যাতে নাকি আমাদের টেস্টের সংখ্যাটা বৃদ্ধি পায়। কারণ পাবলিক হেলথের আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে আর্লি ডিটেকশন অ্যান্ড প্রম্প ট্রিটমেন্ট। অর্থাৎ যদি আইসোলেশনটা তাড়াতাড়ি করা যায়, তাহলে ডিসেমিনেশনটাকে গার্ড করা যেতে পারে। তো সেই অ্যাপ্রোচটাও আমাদের মধ্যে রয়েছে। আর আজকে যে মিটিংটার কথা আপনাকে বলছিলাম, সেখানে আমরা এটাও খুব আলোচনা করলাম। সেটা হচ্ছে যে আপনি তো জানেন যে গত 10 বছরে আমরা প্রাইমারি কেয়ারে আমাদের বিভিন্ন ডাক্তারদেরকে বিভিন্ন রকম ভাবে ট্রেনিং করে, বিভিন্ন ফ্যাকাল্টিদেরকে এনে আমরা যেভাবে প্রাইমারি কেয়ারটাকে একটু সমৃদ্ধ করেছি, তো তাতে করে আমরা যে 144টা সেন্টার থেকে, আরবান প্রাইমারি হেলথ সেন্টার থেকে প্রাইমারি কেয়ারের জন্য যে সমস্ত লোকেরা প্রথমে আসছে, তো
তো সেই সমস্ত লোকদের ক্ষেত্রে আমরা যেটা আজকে বললাম আলোচনার মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে যে কোভিড পরবর্তী যে অসুস্থতা, কোভিড পরবর্তী অসুস্থতা বলতে আমরা বলেছি যে প্রত্যেকটা পেশেন্ট এর নোট করতে হবে যে সেই পেশেন্টের কি কোভিড হয়েছিল এক সময় নাকি কোভিড হয়নি। সেটা নোট করার পর যদি দেখা যায় যে তার কোভিড হয়েছিল, তাহলে তাকে আলাদা করে একটা রেজিস্টার মেনটেন করে তার কোভিড পরবর্তী অসুস্থতার ব্যাপারটাকে কিন্তু ভালো করে খেয়াল রেকর্ড করবেন, আপনারা ডকুমেন্ট করবেন, আমরা রেকর্ড রাখবো। হ্যাঁ, এবং কোভিড পরবর্তী অসুস্থতা কি হতে পারে, একটা পেশেন্ট এসে বলতে পারে যে তার বারবার মাথা ধরছে, তার বারবার লুজ মোশনস হচ্ছে, তার বারবার ঠান্ডা লাগছে, ব্রঙ্কাইটিসের মতো সিমটম। আরেকটা কথা হচ্ছে যেটা হচ্ছে কোভিড সিস্টাইটিস, তার বারবার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হচ্ছে, বারবার ডাক্তারবাবুরা তাকে বলছেন আপনি ইউরিনটা টেস্ট করে আনুন, টেস্ট করে আনছে, দেখা যায় যে টেস্ট রিপোর্টটা নর্মাল। অর্থাৎ ইনফ্লামেটরি চেঞ্জেস হচ্ছে কিন্তু পাস সেলস পাওয়া যাচ্ছে না, এটা ডাক্তারি বিষয়। আবার বারবার গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছে, চোখের ইনফেকশন নিয়ে আলোচনা হয়েছে, কানের ইনফেকশন নিয়ে আলোচনা হয়েছে। তো মূল ব্যাপারটা হচ্ছে আমি ব্যক্তিগতভাবেও জানি যে কোভিডে আক্রান্ত হয়ে কলকাতার নামকরা হাসপাতালে ভর্তি ছিল আমারই অত্যন্ত ঘনিষ্ঠ পরিচিত লোক, বাড়ি এলো, বাড়িতে ভালোই ছিল, একদিন আচমকা তার হার্ট অ্যাটাক হলো এবং সে মারা গেল। অর্থাৎ ইনফ্লামেশনটা যেটা বারবার ডক্টর হালদার এবং ডক্টর সরকার বলছেন, ইনফ্লামেশনটা যদি নিয়ন্ত্রণ না করা যায় ঠিক মতো তাহলে কিন্তু মৃত্যু হতে পারে। সেই জন্য মায়োকার্ডিয়াল ইনফাকশন, স্ট্রোক বা পালমোনারি এম্বলিজম এইগুলোর জন্য ডক্টর মুখার্জি, এখানে আমি একটু একটা সাপ্লিমেন্টারি প্রশ্ন রাখছি। তার আগে একটু আমি বলে নিন আপনার ইনফ্রাস্ট্রাকচারটা এই মুহূর্তে কটা আছে? আপনি বলছিলেন 75টা। আমাদের 75টা জায়গাতে স্ট্যাটিক সেন্টার, সেই 75টা জায়গা থেকে আমরা নিয়মিতভাবে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করছি, প্রত্যেক দিনই টেস্ট করা হয়। প্রত্যেক দিনই, মানে সপ্তাহে 7 দিন বা 6 দিন? 7 দিন, সপ্তাহে 6 দিন টেস্ট করা হয়। সপ্তাহে 6 দিন। আচ্ছা, আর এছাড়া আরটিপিসিআর টেস্টের আরটিপিসিআর টেস্ট করা হচ্ছে যাদের নেগেটিভ তাদের জন্য আমাদের মোবাইল ভ্যান স্যাম্পল কালেকশন করছে এবং মোবাইল ভ্যান স্যাম্পল কালেকশন করে সেগুলো আমাদের জন্য বরাদ্দ হচ্ছে যেমন হাওড়ার জন্য বরাদ্দ হচ্ছে, যেমন হাওড়ার জন্য বরাদ্দ হচ্ছে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন, আমাদের এসএসকেএমে চলে যাচ্ছে, তারপর আরটিপিসিআর রিপোর্টটা আমরা পরের দিন পাচ্ছি। আচ্ছা, এরকম ছটা কি সারা কলকাতায় ঘুরছে? সারা কলকাতায় 6টা মোবাইল ভ্যান ঘুরছে এবং প্রত্যেকদিন সন্ধ্যাবেলা একটা রিলিজ করা হচ্ছে, একটা চার্ট রিলিজ করা হচ্ছে যে পরের দিন কোন কোন ওয়ার্ডেতে কোথায় কোথায় ভ্যান যাবে। এটা সম্পূর্ণই বিনা পয়সায় এবং সবটাই বিনা পয়সায়। এই যে লিস্টটা করা হচ্ছে প্রত্যেকদিন সন্ধ্যা রিলিজ করা হচ্ছে, লিস্টটা করা হচ্ছে কিসের উপর ভিত্তি করে? ওই যে প্রত্যেকদিন আমরা পজিটিভিটি দেখছি, সংখ্যা বেশি, সেই গ্রাউন্ড এখানগুলো হচ্ছে। আচ্ছা, একটা কথা বলুন, হয়তো নাম্বার অফ স্যাম্পলস কমেছে বিভিন্ন কারণে, মানুষ রিল্যাক্টেন্ট বলে, হোয়াট অ্যাবাউট দ্য পজিটিভিটি রেট? আপনারা যেগুলো করছেন পজিটিভিটি রেট কি আগের মতোই থাকছে? আমাদের পজিটিভিটি রেট এখন প্রায় ধরুন 20 থেকে 22-23% এর মধ্যে। পজিটিভিটি রেট ইজ 20-22%। সেই জন্যই আমরা অত্যন্ত চিন্তিত যে তাহলে কন্ট্যাক্টরা যারা টেস্ট করাচ্ছে না, তাহলে তাদের মধ্যেও তো মিসিং লট অফ পেশেন্টস, তো কেউ পজিটিভ আছে, তারা তো ডিসেমিনেট করছে ইন দ্য কমিউনিটি। ডক্টর মুখার্জি, যথেষ্ট অ্যাপ্রিহেন্সিভ সেইটা। হ্যাঁ, আমি এক মিনিট আসি, একটা কথা আমি অ্যাড করে দিই। কলকাতাতে প্রায় 15 লক্ষ লোক বস্তিতে থাকেন, স্লামে থাকেন, এবং তাদের ন্যাচারালি অ্যাওয়ারনেস বা এটা খুব যে বেশি নয় এটা জানা। তো এই বড় লট পপুলেশনটা যদি আমাদের সার্ভেলেন্সের বাইরে চলে যায়, আপনি যেটা বলছেন যে রিলাক্টেন্ট থাকছে, তাহলে তো এটা মানে দিস উইল বি রিয়েলি আ লং 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 হল, কারণ এটা থামানোই যাবে না, একটু গো অন সার্কুলেটিং। ডক্টর হালদার একটু বলে নিই আমি আপনার কাছে। ডক্টর হালদার কি বলছিলেন বলুন। ডক্টর মুখার্জি যেটা বললেন যে পজিটিভিটি রেট অ্যারাউন্ড 20-22%, এটা কিন্তু খুব অ্যালার্মিং। ওনারা র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করছেন, সেখানে হাই ভাইরাল লোড পেলে তবেই সেটা পজিটিভ হয়, সেটা কিন্তু লো ভাইরাল লোডে পজিটিভ হয় না। সুতরাং 20-22% পেশেন্টস প্রেজেন্টিং উইথ হাই ভাইরাল লোড। সুতরাং কতগুলো পেশেন্ট আমরা জাস্ট পজিটিভ সেগুলো মিস করছি, আপনি বুঝতেই পারছেন। মানে নেগেটিভদেরও তো ওনারা আরটিপিসিআর করছেন, নেগেটিভদেরও তো আরটিপিসিআর করছেন, আমার মনে হয় যেখানে সাসপিশন আছে সেখানেই ওরা আরটিপিসিআর করছেন সম্ভবত। যেখানে নেগেটিভ পাচ্ছেন সেখানে আরটিপিসিআর করছেন। কথা হচ্ছে যেটা ডক্টর হালদার অ্যাসিম্পটোম্যাটিক, যারা অ্যাসিম্পটোম্যাটিক কন্ট্যাক্টদের মধ্যে তারা তো ভলেন্টিয়ার করছে না টু আন্ডারগো টেস্ট।
তারা বাইরে থেকে যাচ্ছে এটা। ওকে ওকে, নবদা আপনার কি সমস্যা মিটলো? আপনার সিগন্যাল আপনারটা কি অফ করা, আপনার তো এখনো মিউট করা আছে, আপনি আনমিউট করুন। মিউট করা আছে, আনমিউট করতে হবে আপনারটা। আনমিউট করলাম, এই তো শোনা যাচ্ছে? ফাইনালি। এনিওয়ে, একটুখানি নবদা, যেহেতু আপনি আমার কখন সমস্যা হবে আমি ডক্টর সরকারের দিকে যাওয়ার আগে একটু আপনার এক্সপিরিয়েন্সটা কালী পুজো শেয়ার করে নিন, কেন এই যা আমরা আলোচনা করছি এটাই আরো বাড়বে যদি এই চলতে থাকে। নবদা। না, আমরা প্রথম থেকে বলেছিলাম যে বাজি পুরোপুরি এবারে কোভিড পরিস্থিতিতে বন্ধ করার দাবি এবং পুরোপুরি নিষিদ্ধ। যাই হোক, হাইকোর্টের অর্ডারের পরিপ্রেক্ষিতে সরকারি তরফে আমি বলবো যতটা সক্রিয়তা থাকা দরকার। আজকেও আমাদের পলিউশন কন্ট্রোল বোর্ডের মেম্বার সেক্রেটারি এবং চেয়ারম্যান আমাদের ডেকেছিলেন, আমাকে তাদের সঙ্গে একটা মিটিং করি, ফোনে কথা হয় এবং তারা ছিলেন একটা কনফারেন্সে, ভিডিও কনফারেন্সে। সেখানে তাদেরকে আমি একই কথা বলি, তারা বলেন যে সুপ্রিম কোর্টের আজকের অর্ডারের জন্য তারা অপেক্ষা করছিলেন। আগামী কাল থেকে তাদের যাবতীয় প্রচার এবং বিভিন্ন কর্মসূচি তাদের যেমন থাকে তেমন থাকবে। জনগণকে সচেতন করার কর্মসূচি প্রতি বছরের মতো এবছরও সবাই মিলে করছি আমরা, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সরকার। কিন্তু পাশাপাশি এটাও ঠিক কথা যে প্রতি বছরই সেটা সুপ্রিম কোর্টের অর্ডারে 2 ঘন্টার জন্য শব্দবাজি হোক বা সামগ্রিক বাজি হোক অথবা এবারে পুরোপুরি বাজি নিষিদ্ধই হোক, বিষয়টা হলো এইরকম অপরাধ মনোবৃত্তি নিয়ে একদল মানুষ তাদের ক্ষমতা এবং অর্থের জোরে তারা বিভিন্নভাবে বাজি ব্যবসাকে নিয়ন্ত্রণ করছেন। অবৈধ বাজি ব্যবসা, ব্যাপক বেআইনি বাজি ব্যবসা, পাশাপাশি এই বেআইনি ব্যবসাকে কেন্দ্র করে যে বাজি উৎপাদন হচ্ছে তাকে প্রশ্রয় দিচ্ছেন এবং তার মাধ্যমে বিভিন্নভাবে বাড়িতে বাড়িতে বহু মানুষের সেই বাজি ব্যবহার করছেন। এটা চলছে। এটা কোর্টের অর্ডারে পুরোপুরি নিশ্চিত করতে গেলে, কোর্টের অর্ডারের দ্বারা পুরোপুরি নিশ্চিত করতে গেলে, তাকে বন্ধ করতে গেলে সরকারি লেভেলে যতটা সক্রিয় থাকা দরকার, আমরা আজকের তারিখ 11 তারিখ পর্যন্ত কিন্তু সেই রকম প্রচার এবং সেই ধরনের কিছু দেখতে পাচ্ছি না। এটা আপনার মাধ্যমে আমরা যেরকম বলছি, ডাক্তারবাবুরা যে আশঙ্কার কথা বলছেন, বিষয়টা হলো এইটা যে এই আশঙ্কা অনেক গুণ বেড়ে যাবে। শুধু টেস্ট করলে হবে না, যে প্রিভেন্টিভ ব্যবস্থাগুলো নেওয়ার দরকার। একটা ফুসফুস জনিত অসুস্থতায় সাধারণভাবে যত মানুষ ভোগেন তাদের দিকে তাকিয়ে বিভিন্ন কারণে এই সময় পার্টিকুলেট ম্যাটারটা বেড়ে যায় এবং সেগুলোর জন্য এমনিতেই আমরা সবসময় বলি যে সমস্ত ধরনের বাজি, বিশেষ করে ঘিঞ্জি শহরগুলো, জনবসতিপূর্ণ শহর, কলকাতার মতো, বিশেষ করে হাওড়ার মতো, বিশেষ করে 24 পরগনার বেশ কিছু শহর, এই সব শহরে, শিলিগুড়ির মতো শহর, এই শহরগুলো যেন না হয়। আমরা আপনার মাধ্যমে এটা জানিয়ে রাখি যে সবুজ মঞ্চের তরফে আমরা প্রতি বছর আমরা একটা নজরদারি টিম চালাই, যাতে জয়ন্তবাবু আপনিও থাকেন। আমরা সেই নজরদারি টিম মূলত আমরা জোর দিই সরকারি হাসপাতালগুলো এবং বেসরকারি হাসপাতালগুলোর চৌহদ্দিতে আমাদের যাতে বাজি না ফাটে তার দিকে, বা বিভিন্নভাবে। আশ্চর্যজনকভাবে বেশ কিছু হাসপাতালে, এমআর বাঙ্গুর, শিশুমঙ্গল রামকৃষ্ণ মিশনের শিশুমঙ্গল হাসপাতাল, বিসি রায় চিলড্রেন হসপিটাল, ফুলবাগানে আরজি কর মেডিকেল কলেজ, এই ধরনের হাসপাতালগুলোতে কিন্তু প্রতি বছর আমরা 9টা, 10টা, 11টা, 12টা, আপনার মনে আছে যে গত বছর আমরা 11:30টার সময় গেছিলাম শিশুমঙ্গল হাসপাতালে, সেখানে তখন লখার মাঠকে কেন্দ্র করে যেন একটা কার্গিলের যুদ্ধক্ষেত্র তৈরি হয়েছে। তো এইরকম একটা পরিস্থিতি যেন এবছরে না হয়, মানে চিকিৎসকদের যে দায়িত্ব এবং চিকিৎসকরা যে আশঙ্কা প্রকাশ করছেন তার সঙ্গে সঙ্গতি রেখেই আমি পরিবেশ কর্মী হিসেবে বলতে চাই যে সামগ্রিক পরিবেশের যে ভয়াবহ অবস্থা, বাজি ব্যবসার পক্ষে শুভঙ্কর বাবু বলেছেন, অত্যন্ত প্রগতিশীল মানুষ এবং অত্যন্ত একটা প্রকৃত ভালো লাগলো শুনে যে একজন ব্যবসায়ী মানুষ বাজি ব্যবসার পক্ষে দাঁড়িয়েও তিনি কিভাবে একটা সামাজিক শুভ একটা চিন্তাকে তিনি কিভাবে তার সংগঠন এবং তাদের সমিতিগতভাবে আজকে সমাজকে তারা উল্লেখযোগ্যভাবে তারা ভূমিকা নিচ্ছেন। অবশ্যই এটা মানতেই হবে। আমি ধন্যবাদ জানাবো শুভঙ্কর বাবুকে, কিন্তু পাশাপাশি এটা বলবো যে পাশাপাশি কিন্তু বাজি ব্যবসা, যে সমস্ত বাজি, বেআইনি বাজি ইতিমধ্যেই আমাদের শহর বা শহরতলিতে এসেছে এবং সেগুলো বিক্রেতাদের মাধ্যমে
বিভিন্ন ভাবে লুকিয়ে চুরিয়ে বিক্রি হচ্ছে এবং কিছু জায়গায় প্রকাশ্যেই দোকানগুলোতে মুদিখানার দোকান তথা বিভিন্ন ধরনের দোকানে কিন্তু বিক্রি হচ্ছে এবং সেগুলো প্রশাসন দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছে বা দেখছেন না। তো সেগুলোর ক্ষেত্রে কিভাবে ব্যাপকভাবে বন্ধ করা যায় তার জন্য একজন বাজি ব্যবসায়ী সমিতি বা তারা কিভাবে অগ্রসর হবেন বা হচ্ছেন কিনা সেটা কিন্তু আমাদের আলোচনার মধ্যে আসা দরকার। খুব আমি জরুরি। আপনাদের মাধ্যমে প্লুরালসকে বিশেষ করে আজকের এই আলোচনার আয়োজন করার জন্য আমি আমার ব্যক্তিগত তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। ফাইন, আপনার মাইক্রোফোনটা ঠিক রাখুন, আশা করি আর সমস্যা হবে না। মমতা খুব স্পষ্ট করে বললেন যে তার অভিজ্ঞতার কথা এবং এই যে এখনো অবধি এটা ঘটনা যে এখনো অবধি আজ 2 দিন 3 দিন কয়েকদিন পরে কালী পুজো এখনো অবধি সেভাবে সে অর্থে সরকার যাকে আমরা মাঠে নামা বলি, কোট আনকোট মাঠে নামা, সেরকম মাঠে নামেননি তারা এবং একটা কনফিউশনের নানান প্রশ্ন আসছে। আমরা আশা করি খুব দ্রুত সরকার বুঝতে পারবেন যে কি ভয়াবহ পরিস্থিতির দিকে আমরা এগোচ্ছি এবং প্রশাসনিক যা দায়িত্ব এবং প্রশাসনিক যা ভূমিকা নেওয়া তারা নেবেন। কিন্তু আমি ফেরত আসি ডক্টর সরকারের কাছে। ডক্টর সরকার, এই যে 20 থেকে 22% ডক্টর মুখার্জি বললেন, যে ফিগারটা বললেন, এবং বোঝা যাচ্ছে যে একটা বড় অংশের মানুষ এর বাইরে থেকে যাচ্ছে, এর ইম্প্যাক্ট কি? আমার 20% আমার পজিটিভিটি পাচ্ছি আর আমার একটা বড় পপুলেশন, কন্ট্যাক্ট পপুলেশন যারা আমার বাইরে থেকে যাচ্ছে। এর মানে কি এই যে করোনা অনেক দিন ধরে এই পিকটা এগোতে থাকবে? তাহলে তো হ্যাঁ, এটা এর আগেও আমি আলোচনা করেছিলাম আমরা যে অ্যাসিমটোমেটিক ক্যারিয়ার বা যারা টেস্ট করছেন না তাদের মধ্যে অনেকে করোনা ভাইরাসটা ক্যারি করছেন, কেননা এই ভাইরাসটার ইনফেক্টিভিটি এত হাই, নট লাইক আদার ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। আদার ইনফ্লুয়েঞ্জা ভাইরাস একজন আরেকজনকে করে, সে আবার আরেকজন, একজন 3 জন থেকে 4 জনকে করছে, তার মানে 3 to 4 টাইমস মাল্টিপ্লাইড হচ্ছে। সেক্ষেত্রে আমি যেটা বলি সবাইকে যে আমার পাশের লোকটিকে ধরে নিতে হবে যে ও করোনা একজন ক্যারিয়ার, আনলেস প্রুভড আদারওয়াইজ। অতএব আমাকে প্রোটেকশন নিতে হবে। ইচ অ্যান্ড এভরিওয়ান শুড হ্যাভ দ্যাট কাইন্ড অফ প্রোটেকশন, যে আমি সেফ ডিস্টেন্স প্রত্যেক লোকের থেকে থাকবো, আমার যখন বাইরে বেরোবো আমার মাস্কটা যেন ঠিক থাকে এবং আমি হ্যান্ড স্যানিটাইজেশন না করলেও আমি যেন অযথা নাকে মুখে চোখে হাত না দিই, হাত দেওয়ার আগে ভালো করে হাতটা ধুয়ে নিই। এই 3টে কিন্তু প্রত্যেককে করতে হবে যতক্ষণ ভ্যাকসিনেট করতে পারছি। ভ্যাকসিনেশন হওয়ার পরে করোনা কিন্তু থাকবে, করোনা যাবে না। আমাদের ইনফ্লুয়েঞ্জা যেরকম আছে করোনাও থাকবে, কিন্তু তখন আমরা এটাকে নিয়ে আর কেউ কেয়ার করবো না, জাস্ট লাইক আদার ইনফ্লুয়েঞ্জা হলে যেমন হয় আমরা করি, কেননা তখন সিভিয়ারিটিটা কমে যাবে। আমরা যদি ভ্যাকসিনেট করতে পারি লোককে, তাহলে সিভিয়ার ডিজিজটা কমে যাবে, মর্টালিটিটা কমে যাবে। আমরা ভয় পাচ্ছি কেন? যে 2-3 জন যারা আইটিইউতে যাচ্ছেন বা 4 জন 5 জন যারা যাচ্ছেন, তাদের আউটকামটা ভীষণ আনপ্রেডিক্টেবল। আমরা এখনো কাউকে গ্যারান্টি দিতে পারছি না যে আপনি ভালো হবেনই, কিন্তু যতক্ষণ না যাচ্ছেন না ততক্ষণ আমরা কিন্তু ঠিক আছি। তো এই জায়গাটাতে আমাদের একটা কথা জিজ্ঞাসা করি, করতে হবে যে আমার পাশের লোকটি করোনা সেইভাবে এগোতে হবে। কিন্তু আনফরচুনেটলি আমাদের এই কলকাতা শহর তো বটেই, রাজ্য তথা দেশের বেশিরভাগ লোকই সেটা মনে করেন না। তারা মনে করছেন না যে আদৌ কিছু আসে তাদের। যদি আপনি রাস্তাঘাটে বেরোন তারা দেখবেন অধিকাংশ মানুষকে দেখেই মনে হবে না যে আদৌ কোনো, এবং সেখানে শুধুমাত্র যে আমি বলবো তথাকথিত শিক্ষিত মানুষ, তারা বাইকে করে যাচ্ছেন, তারা রাস্তায় হাঁটছেন, পাবলিক প্লেসে রয়েছেন। আমি বুঝি যে তারা নিজের বাড়িতে একা একা রয়েছেন, অন্য কথা। যেমন আমরা এখানে প্রত্যেকে নিজের নিজের বাড়িতে বসে এই প্রোগ্রামে আছি, আমরা কেউ মাস্ক পরে নেই, কিন্তু আমরা যদি পাবলিক প্লেসে থাকি মাস্কটা পরা দরকার। এটা মানছেন না, অনেক মানুষই মানছেন না এবং তার থেকে সমস্যাটা হচ্ছে। আমি একটা খুব ছোট কোয়েশ্চেন করে আমি আসবো, আমাদের আর 10 মিনিট মতো সময় আছে হাতে। সেটা হচ্ছে যে আপনার হোম ম্যানেজমেন্ট, অর্থাৎ এই যে বলা হচ্ছে যে টোটাল করোনা পেশেন্টের প্রায় 80 থেকে 85% তারা বাড়িতেই থাকছেন এবং তাদের মধ্যে একটা বড় অংশে নানান ধরনের কমপ্লিকেশন হচ্ছে যারা মডারেট বা মাইল্ড রয়েছে। এক্ষেত্রে বাড়ির লোকদের কি করণীয়? তারা কিভাবে, হাউ দে উইল গো অ্যাবাউট ইট? মানে এটা তো খুব একটা সমস্যা যে আমার বাড়ির একটা করোনার মতো রোগ, যেখানে তার এত হাই ইনফেক্টিভিটি রেট, সেখানে অনেকের অত পয়সা নেই যে একটা কেয়ার গিভারকে, স্পেশালাইজ কেয়ার গিভারকে সব পিপিই পরিয়ে তাকে
করবে, এটা ম্যানেজ করবে কি করে? এটা সাধারণ মানুষের আমার তো মনে হচ্ছে এটা অলমোস্ট নেক্সট টু ইম্পসিবল হয়ে যাচ্ছে। ডক্টর সরকার, এখানে না আমি একটা বলছি যে যাদের কোমরবিডিটিস ভীষণ হাই, যেরকম ধরুন একজন ক্রনিক রেনাল ফেলিয়ার, একজন ক্রনিক লিভার ডিজিজ, একজন ক্রনিক পালমোনারি ডিজিজ, সিওপিডি, খুব অন অক্সিজেন, বাড়িতেই অক্সিজেনে আছেন, এরকম কলকাতা শহরে অনেক সিওপিডি আমার পেশেন্ট আছে। তাদের বাড়ির মেম্বার কেউ যদি এফেক্টেড হয়, আমি বলবো তারা কিন্তু ওই বাড়িতে থাকবেন না। তাদেরকে আমাদের জায়গা দিতেই হবে। যদি তারা প্রাইভেট হসপিটালে নাও যেতে পারেন, গভর্নমেন্ট এখন অনেক সেন্টার করেছে, অনেক জায়গা করেছে, তাদের সেইখানে যাওয়া উচিত এবং তাদেরকে সেগ্রিগেট, এই গ্রুপটা আলাদা। এইবার আদারওয়াইজ হেলদি যারা, তাদের কিন্তু হেলদি থাকলে বাড়িতে মিনিমাম যেটা, যে একটা রুমকে আইসোলেট করে দেওয়া, একটা টয়লেটকে আইসোলেট করে দেওয়া ফর অ্যাটলিস্ট 10 days, অ্যাটলিস্ট 10 days। আমরা বলছি না যে 1 মাস ধরে এটা করতে হবে। আসলে অনেক বাড়িতেই একটাই বাথরুম আছে, বহু বাড়িতে আছে মধ্যবিত্ত ফ্যামিলিতে তার একটাই এবার টয়লেট। আসছি, আমাদের কমন সেন্স অ্যাপ্লাই করতে হবে। যখন একটা বাথরুম আছে, তাহলে আমার মনে হয় যে যে করোনা পেশেন্ট, তাকে হয় আগে বা পরে Okay. ইউজ করতে হবে এবং আদার্সটা করে নিল, করে আমরা সেই বাথরুমটাকে স্যানিটাইজ করলাম, যেটুকু করে নেওয়া যায়। এই ভাইরাসটা তো অনেকক্ষণ থাকে না, ম্যাক্সিমাম 6 আওয়ার্স থাকে, ম্যাক্সিমাম। অতএব 6 আওয়ার্স পর্যন্ত ইউজ না করলেই হলো। হ্যাঁ, Okay. কমন সেন্সটা আমাকে মনে হয় একটু অ্যাপ্লাই করা দরকার। একটু কমন সেন্স অ্যাপ্লাই করে যতটা সম্ভব। ফাইন। ডক্টর মুখার্জি, এই একই আপনি বলছিলেন 20 থেকে 22% মানুষকে এখন অব্দি পজিটিভ পাওয়া যাচ্ছে, মানে অর্থাৎ আপনি যদি 800-900 পেশেন্ট করেন, তার 1/5 আপনার করোনায় এফেক্টেড পাচ্ছেন। তো এই জায়গায় দাঁড়িয়ে আপনারা বলছেন আইএসির কথা বলছেন বা অন্যান্য জিনিস বলছেন, তো কি করে এটাকে করবেন? মানে এই স্ট্র্যাটেজিকে এখনো ফাইনালাইজ করা গেছে যে কি করে এই সমস্যাটাকে আপনারা কাউন্টার করবেন? কারণ এটা বড় সমস্যা। প্রত্যেকটা ওয়ার্ড লেভেলেতে আমাদের ইনস্ট্রাকশনটা দেওয়া হয়েছে, যাতে নাকি কন্ট্যাক্টদেরকে তো আমরা ট্রেস করছি, আমাদের একটা কন্ট্যাক্ট ট্রেসিং সেল আছে, সেই ট্রেস করার পর তাদেরকে যাতে আমরা রিকোয়েস্ট করে হোক, যেভাবে হোক, তাদের যাতে আমরা টেস্ট করতে বাধ্য করি। কারণ আমরা তো দোকান খুলে বসে আছি, যেটা আপনার আগের প্রোগ্রামটা তো আমি বলছিলাম, কিন্তু আমাদের কাছে খদ্দের যেতে কেউ আসছে না। সেইটা যাতে আমরা তাদেরকে মানে বুঝিয়ে করাতে পারি। আর যেটা ডক্টর সরকার বললেন, যে যদি কারুর আমরা দেখি যে সত্যি তার থাকার অসুবিধে রয়েছে, তার বাড়িতে থাকার জায়গা নেই, আমাদের তো সেফ হোমের ব্যবস্থা রয়েছে। প্রথম দিকে সেফ হোমেতে যাওয়ার জন্য যে আগ্রহটা ছিল, এখন কেউ সেফ হোমে যেতে চাইছে না। কারণ লোকে যদি নিজের থেকে আনসেফ থাকতে চায়, তাহলে সেইটা কি করে ওভারকাম করবো, সেই বুদ্ধিটা আমাদেরকে কেউ এখনো দেয়। একটা কথা ডক্টর মুখার্জি বলুন, আমার যেটা মনে হচ্ছে এই যে কন্ট্যাক্টদের যখনই মানে কন্ট্যাক্টকে আলাদা করাটা হচ্ছে তো পাবলিক হেলথের আইনে বা নিয়মে আপনারা করছেন, কিন্তু সাধারণ মানুষ তো বুঝতে পারছে না। একই ধরুন গলির মধ্যে আপনি 6টা বাড়িকে বলছেন তোমরা টেস্ট করো, হয়তো 8টা বাড়িকে বলছেন না, কেন তারা কন্ট্যাক্টস এর মধ্যে নয় বলে হয়তো আপনি জানতে পেরেছেন। এক্ষেত্রে কি ইজিয়ার পলিসি না, আমার মনে হচ্ছে আই এম লাউডলি থিঙ্কিং, এটা কি ইজিয়ার পলিসি হওয়া উচিত যে মাস টেস্টিং এর যদি একটা মানে ধরুন একটা স্লামে যাওয়া হলো, মাস টেস্টিং করা হলো, আজকে সেটাই কথা হয়েছে, এটা কি ভাবা যায়? আজকে সেটাই কথা হয়েছে যে তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা এই স্ট্যাটিক সেন্টার গুলোকে ডিসকন্টিনিউ করে তার বদলে যদি আমরা আরো কিছু মোবাইল ল্যাবরেটরি ভ্যানস আমরা আনতে পারি, তাহলে 6টার জায়গাতে আমরা 10টা, 16টা, 20টা আরো বেশি করে ছড়িয়ে দিতে পারি, কিন্তু স্ট্যাটিক সেন্টারটা আমরা তুলে নেব। তাহলে আমরা হয়তো প্রয়োজন ভিত্তিক বিভিন্ন জায়গাতে অ্যাপ্রোচ করতে পারবো, আউটরিচ করতে পারবো, টেস্টিংটা করতে পারবো। মানে একটা স্লামকে ধরলেন, পুরো স্লামটাই করলেন। আমি আমার অভিজ্ঞতার কথা বলি, এই ব্যাপারটা কিন্তু শুধুমাত্র যে যারা একটু লোয়ার মিডল ক্লাস কিংবা আরেকটুখানি ডাউন ট্রডেন তাদের কথা আমি বলছি না। আমার কাছে এরকম পিএইচডি ডিএসসি এক ভদ্রমহিলা পর্যন্ত রিকোয়েস্ট করেছেন যে আপনি দেখবেন যেন এটা জানাজানি না হয়, কর্পোরেশন তো আপনি আছেন, বলবেন যেন কর্পোরেশন থেকে আমাকে ফোন টোন না করে। তাহলে এইটা যদি অ্যাটিটিউড হয় অফ এ পেশেন্ট হু হ্যাজ বিন টেস্টেড পজিটিভ, তাহলে আমি সাধারণ লোকের কথা আর কি উদাহরণ দিয়ে বোঝাবো? আমি একটা ঘটনা বলবো। আমি নাম বলছি না, আমি একজন ডাক্তারবাবুর কথা শুনলাম যে যিনি পজিটিভ হয়েছেন কিন্তু তার কোনো সিমটম নেই, কিন্তু সেই পজিটিভ হওয়া সত্ত্বেও তিনি হাসপাতালে যাচ্ছেন বা চেম্বার করছেন। এটা আমার নিজের শোনা, এটা হচ্ছে, এটা ঘটছে।
আপনি হয়তো বিধর্ম পরে শেখায় ব্যাপারটা হচ্ছে না। তো এটা সত্যি খুবই মানে আমি জানি না যে আমরা কোন জায়গার দিকে যাচ্ছি, না হওয়া উচিত, কতটা কি হওয়া উচিত না। ডক্টর হালদার, এই যে হোম ম্যানেজমেন্ট, হাউ টু গো অ্যাবাউট ইট, এটা ডক্টর সরকার বললেন, কিছু প্র্যাকটিক্যাল সলিউশনের কথা বললেন, কিন্তু বস্তির বাড়ি, ছোট ঘর, একটা বাথরুম হয়তো 5টা ফ্যামিলি ব্যবহার করে, সেখানে তারা আবার কন্ট্যাক্ট পার্সনরা আসছেন না, তারা নিজেরাই থেকে যাচ্ছেন সেখানে উইথ দ্য ইনফেকশন। ইটস আনবিলিভেবল সিনারিও। তো এটা কি মনে হয় পাবলিক হেলথ এই চ্যালেঞ্জটা মেজর চ্যালেঞ্জ মনে হচ্ছে আমার। মানে কয়েকটা ব্যাপার আছে। একটা হচ্ছে যে কারা ভালনারেবল, এটা আমাদের প্রথমে দেখতে হবে। ভালনারেবল হচ্ছে যারা এল্ডারলি এবং যাদের কোমরবিড কন্ডিশন আছে, সুতরাং এই গ্রুপটাকে আমাদের সেভ করতে হবে। মানে তাদের মর্টালিটির চান্স ইজ ভেরি হাই, সুতরাং তারা যত তাড়াতাড়ি ডাক্তারের সংস্পর্শে আসবেন তত তাড়াতাড়ি ভালো। সেটা প্রাইভেট হতে পারে, এখন গভর্নমেন্টের যে টেলি কনসালটেশন সিস্টেম সেটাও যথেষ্ট রকম ভালো, আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে। সেই টেলিকনসালটেশনের সাহায্য নিতে পারে। হ্যাঁ, আমার মনে হয় যে যেটা করা যেতে পারে, যে আমার মনে হয় পাড়ার ক্লাবগুলোকে এখন ইনভলভ করা উচিত। পাড়ার ক্লাব, মাস টেস্টিং। হ্যাঁ, তারা কিন্তু পাড়ার খবর রাখে যে পাড়ায় কার জ্বর হয়েছে, কার অসুখ করেছে। তারা যদি একটা মানে কর্পোরেশনের সঙ্গে একটা লিয়াজো মেনটেন করে চলে যে আমার এই লোককে আমি আজকে টেস্ট করাবো, তাহলে ডক্টর হালদার, আমি কলকাতার পাবলিক হেলথে অনেকদিনই নানান ভাবে সঙ্গে যুক্ত। আমার অভিজ্ঞতা হচ্ছে আপনি একই অঞ্চলে যেই ভাগ করতে যাবেন না, একে টেস্ট করাবো ওকে টেস্ট করাবেন না, আপনিও সুস্থ আমিও সুস্থ, কিন্তু হয়তো আপনি কন্ট্যাক্ট আমি কন্ট্যাক্ট নই, দেখবেন সেক্ষেত্রে যেই এই ভাগটা করা হবে অন্যজন আসবে না, অ্যান্ড ইউ ক্যানট ফোর্স দেম। ওই একসঙ্গে যেটা ডক্টর মুখার্জি বলছেন, একসঙ্গে একটা মাস টেস্ট করালেন, তার মধ্যে কন্ট্যাক্ট রইলো, হয়তো কন্ট্যাক্ট লিস্টে নেই তারাও রইলো, একমাত্র মেবি দ্যাটস দ্য অপশন। আই রিয়েলি ডোন্ট নো, মানে দ্যাটস দ্য অনলি অপশন আই ক্যান থিংক অফ। 1 পয়েন্ট টেস্ট করে তো লাভ নেই, এটা তো ডাইনামিক ডিজিজ। আপনার আজকে যে অঞ্চলটা এফেক্টেড নয়, আপনি 10,000 টেস্ট করালেন, আপনার নষ্ট। নবদা, যদিও এটা মেডিকেল ইস্যু নয়, আপনি বহুদিন, আমি জানি, আমি প্রমোদ দাশগুপ্ত জ্যোতিবাবু সময় থেকে পাবলিক স্পেসে কাজ করছেন, অনেকের সঙ্গে কাজ করেছেন এবং করছেন। এই যে চ্যালেঞ্জটা ডাক্তারবাবুরা বলছেন, এটাকে কি করে মানে অর্গানাইজেশন অনুযায়ী এটা কি করে কাউন্টার করা যায় বলে আপনার মনে হয়? না, এখানে প্রথম যেটা দরকার ছিল সেটাই, আমি আর 5 মিনিট শেষ করে দেবো এখন। এটা প্রথমেই যেটা দরকার ছিল বা আছেও বটে এখনো, সেটা হচ্ছে যে বস্তি অঞ্চলগুলো এবং বিভিন্ন আবাসনগুলোয় যদি সেইগুলোতে মোবাইল ভ্যান নিয়ে আমরা আমাদের আজ থেকে প্রায় 40 বছর আগে, 25-30 বছর আগেও আমরা দেখেছি যে এমনি জনস্বাস্থ্যের জন্য বিভিন্ন অঞ্চলে অঞ্চলে ওই এক্সরে মোবাইল ভ্যানে এক্সরে নিয়ে বিভিন্ন অঞ্চলে অঞ্চলে ঘুরতো। একটা কেএমসির এই ধরনের প্রোগ্রাম ছিল, বা অন্যান্য পাবলিক হেলথের অর্গানাইজেশনের পক্ষ থেকেও বিভিন্ন সময় হেলথ ডিপার্টমেন্টও এই প্রোগ্রাম পাবলিক হেলথে নিয়েছেন। এখন সেই সমস্ত গাড়িও ছিল বিভিন্ন স্লামে, বিশেষ করে তখন গুরুত্ব দেওয়া হতো স্লাম গুলোতেই, কিন্তু এখন আমাদের যে আরবান বড় বড় হাউজিং গুলো রয়েছে বিশেষ করে সেগুলোতেও গুরুত্ব দেওয়া উচিত, পার্টিকুলারলি এই ক্ষেত্রে কোভিড এর ক্ষেত্রে। সেই সমস্ত জায়গায় গিয়ে গিয়ে যদি টেস্টিংটাকে করা যায়, মাস টেস্টিংটা করা যায়, যেটা এতক্ষণ ধরে আপনারা বলছিলেন, তাহলে আইডেন্টিফিকেশনটা এবং দ্রুত সমস্যার সমাধান করা যায়। ফাইন। আমি লাস্ট প্রশ্নে আসছি। আমি সবাইকে বলি যারা দেখছেন, যেহেতু আজকে একটা আমাদের লিঙ্কের সমস্যা হয়েছিল, অনেকে আমি ফিডব্যাক পাচ্ছি অনেকে জয়েন করতে পারেননি, কিন্তু এটা ফেসবুক লাইভও হচ্ছে একই সঙ্গে, এবং এটা ইউটিউবেও আপলোড করা হবে, যাতে আমার ধারণা খুব জরুরি ডিসকাশন হচ্ছে সাধারণ মানুষের শোনার জন্য। এটা করব ডক্টর অজয় সরকার বিশিষ্ট ডাক্তার, ডক্টর অরূপ হালদার বিশিষ্ট ডাক্তার, ডক্টর মুখার্জি, ডক্টর তপন মুখার্জি কলকাতা কর্পোরেশনের অ্যাডভাইজার টু দ্য হেলথ, এবং নবদত্ত পরিবেশবিদ, তারা রয়েছেন আজকে এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন। এছাড়াও আরো অনেকেই রয়েছেন যারা বিভিন্ন ডাক্তারবাবু দেখতে পাচ্ছি কলকাতা কর্পোরেশন এবং অন্যান্য জায়গায় রয়েছেন। আমি লাস্ট প্রশ্ন করব, অনেকেই বলছেন এই অবস্থায় আমি জানি না আমি এফেক্টেড কিনা, এই মুহূর্তে আমার কোনো সিমটম নেই, তাহলে সেক্ষেত্রে আমি অ্যান্টিজেন টেস্ট একটা করাতে পারি, কিন্তু সেটা এখন ডক্টর হালদার বলেছেন ইটস ওয়ান অফ কাইন্ড অফ থিং। আমি কি অ্যান্টিবডি টেস্ট করে বুঝতে পারি হোয়ার ডু আই স্ট্যান্ড, ডক্টর সরকার? হ্যাঁ, অ্যান্টিবডি তো ডেফিনেটলি করা যেতে পারে। অ্যান্টিবডিটা নেগেটিভ মানে আমি যে ইনফেক্টেড নই তা নয়, কিন্তু
আচ্ছা অ্যান্টিবডি ডেভেলপ করতে একটা টাইম লাগে, মিনিমাম 7 days, হ্যাঁ, অনওয়ার্ডস। এবং Okay. এটা একটা সার্টেন টাইটার না হলে আমরা যে এখন প্রসিডিওরে টেস্ট করছি, একটা সার্টেন লেভেলের উপরে আসলে আমরা পজিটিভ বলতে পারছি। তো ন্যাচারালি অ্যান্টিবডি পজিটিভ হলে ডেফিনেটলি যে আমি কোন একটা পয়েন্ট অফ টাইমে ইনফেক্টেড হয়েছিলাম, নাও ইমিউনিটি হ্যাজ বিন ডেভেলপড ইন মাই সিস্টেম, আমি প্রবাবলি লাইক ভ্যাকসিনেশন। এর কি কোনো ভ্যালু আছে? কতটা অ্যান্টিবডি হলে আমি মোটামুটি ভাবতে পারি যে আমি সেফ জোনে আছি, বা এরকম কোনো ভ্যালু আছে? বিভিন্ন মেথডে ওরা কাট অফ ভ্যালু 1, 1.5 আছে, কিন্তু আচ্ছা। টাইটারটা যত বেশি হবে তত ভালো। আবার এই অ্যান্টিবডি টেস্টিং ও দুরকম, আমাদের তো 4টে অ্যান্টিজেন আছে, তার এগেনস্টে অ্যান্টিবডি। ঠিক। যে টেস্ট গুলো করে, কেউ স্পাইক প্রোটিনের এগেনস্টে করছে, কেউ নিউক্লিওটাইডের এগেনস্টে করছে। হ্যাঁ, ন্যাচারালি কোন মেথডটা অ্যাপ্লাই করছে টেস্টটা, সেটা একটা দেখার ব্যাপার আছে। হ্যাঁ, এবং এই টেস্ট গুলো না এখনো স্ট্যান্ডার্ডাইজ হয়েছে বলে আমার মনে হয় না। ঠিক। কেননা এটা নিয়ে কতটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রেজাল্ট আমরা দেখছি। কোথাও খুব লো টাইটারের রেজাল্ট আসছে, কোন ল্যাবে ভেরি হাই টাইটার মানে আসছে, খুব স্ট্যান্ডার্ডাইজ হয়নি। এবং স্ট্যান্ডার্ডাইজ হয়নি। তো এটা হওয়ার দরকার আছে, কিন্তু ডেফিনেটলি এই টাইটারটা যত বেশি থাকবে তত ভালো। ইমিউনিটিটা ডেভেলপ করেছে বেশি, তার মানে এটা তো একটা লেভেলে পরে আবার কমতে থাকবে ঠিক। অ্যান্টিবডি লেভেলটা। ন্যাচারালি আমরা বলছি যে কতদিন পরে রিইনফেকশনের চান্স, সেটা ডিপেন্ড করছে কতদিন আমার অ্যান্টিবডিটা সিস্টেমের মধ্যে থেকে যাবে। থাকছে। এখন অ্যান্টিবডি থাকার আরেকটা ইয়ে আছে যে টি সেল স্টিমুলেশন। টি সেলটা কিন্তু মেমোরি সেল হিসেবে থেকে যায়। একটা ভাইরাস যখন ঢুকছে, আবার সেই মেমোরি সেল অ্যাক্টিভেট Quick response করে। টি সেলকে এবং Quick অ্যান্টিবডি response করে। প্রোডাকশন Quick করতে পারে। response কিন্তু এইগুলো সব স্পেকুলেশন ফ্রম আওয়ার নলেজ ব্যাকগ্রাউন্ড। Okay, এবার একটা জিনিস জিজ্ঞাসা করি। নো ওয়ান নোজ। ওকে, একটা জিজ্ঞেস করি, এখানে শুধু কি, অনেকে বলছে শুধু আইজিজি করার কথা, কেউ বলছে টোটাল অ্যান্টিবডি করার কথা। আপনি কোনটা সাজেস্ট করবেন, কোনটা করা উচিত সাধারণ মানুষের? আইজিজি করলেই হয়ে যাবে। আইজিজি করলেই হয়ে যাবে, হ্যাঁ, টোটাল করার তো কোনো দরকার নেই, প্রয়োজন নেই। আমি শুধু শুধু আইজিজি করলেই আমি জানতে পারবো যে আমার ইনফেকশনটা পাস্ট ইনফেকশন হয়েছে কিনা, হয়েছে কিনা এবং আমার অ্যান্টিবডি কিন্তু ডিটেক্ট করছি না, ফাইন শুধু ফাইন আইজিজি। ফাইন। ডক্টর হালদার, আমরা একেবারে 2 মিনিট আছে। ডক্টর হালদার, আপনার কি মনে হয় অ্যান্টিবডি টেস্ট করার দরকার, এবং করলে কিভাবে আপনি বলবেন, সাজেস্ট করবেন কিভাবে? অ্যান্টিবডি টেস্টের কিছু স্পেসিফিক ইন্ডিকেশন আছে, বাট অ্যান্টিবডি টেস্ট ফর পাবলিক হেলথ কিন্তু ইউজ করার কথা নয়, এবং করে কোনো লাভও নেই। অ্যান্টিবডি টেস্ট হচ্ছে, আপনি যেটা বলেন ডক্টর সরকার, যে আপনি জানতে পারবেন আপনার ইনফেকশন হয়েছিল কিনা। ইফ ইট ইজ পজিটিভ, ইফ ইট ইজ নেগেটিভ, আপনি বলতে পারবেন না যে আপনি ইনফেক্টেড হতেও পারেন, নাও হতে পারেন। ওকে, আরেকটা হচ্ছে আপনি যদি প্লাজমা ডোনার হতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার অ্যান্টিবডি টাইটারটা দরকার, আইজিজি অ্যান্টিবডি টাইটার। আমি যদি অ্যান্টিবডি লেভেলটা, যেটা বলছিলেন, যদি আমার অ্যান্টিবডি লেভেলটা একটা সার্টেন লেভেলে হয়, আমি তাহলে অন্তত একটু কুশনড হব যে আগামী হয়তো কিছুদিনের মধ্যে আমি হবো কি। আপনার অ্যান্টিবডি লেভেল যেখানে আগেই বলে দেওয়া হচ্ছে, ইজ নট আ ইমিউনিটি পাসপোর্ট। ওকে, আপনি যদি আরো মানে আপনার ইমিউনিটি যদি কোনো কারণে ধরুন একটা আপনার ইন্টারকারেন্ট ভাইরাল ইনফেকশন হলো, আপনি তারপরে একটা সুপার কোভিড-19 ডোজে এফেক্টেড হলেন, মানে আপনার ভাইরাল লোডটা অনেক বেশি গেল, আমরা জানি না ইনফেকশন হবে কিনা সেখানে, এবং সেখানে একটা ফলস সেন্স অফ সিকিউরিটি হতে পারে। কেউ অ্যান্টিবডি টেস্ট পজিটিভ, সে মাস্ক ইউজ করছে না, যে আমি তো ইমিউন। সুতরাং এই নোশনটাও ইজ নট গুড ফর পাবলিক হেলথ। কিন্তু একটা করলে সে বুঝতে পারবে যে কি জায়গায় দাঁড়িয়ে আছে। এটা ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে, ইজ নট ফর পাবলিক হেলথ, ফর ইন্ডিভিজুয়ালস। ডক্টর মুখার্জি, আমি জানি আপনারা কলকাতা কর্পোরেশন একটা অ্যান্টিবডি টেস্ট করেছিলেন, একটা স্যাম্পল করেছিলেন। হোয়াটস ইউর এক্সপিরিয়েন্স? আমরা যে স্যাম্পল করেছিলাম তাতে 112 জনের টেস্ট করা হয়েছিল, এবং তাতে আমরা দেখেছিলাম যে 30% এর ক্ষেত্রে অ্যান্টিবডি প্রেজেন্ট ছিল। আর এই প্রসঙ্গে একটা অন্য একটা কথা বলি, যে জুলাই মাসে একটা রিপোর্টও বেরিয়েছিল, কোন একটা প্রাইভেট সংস্থা তারা কতগুলো স্যাম্পল করেছিল, অ্যান্টিবডি টেস্ট করেছিল, তো স্যাম্পল সাইজটা বেশি ছিল না, 9041 জনের উপরে টেস্ট করেছিল। তাতে দেখা যাচ্ছে যে বড় বাজারেতে অ্যান্টিবডি পজিটিভিটি ছিল 47%, আহিরিটোলা শোভা বাজারেতে ছিল 46%, কাকুরবাড়িতে ছিল 38%। এটা কিন্তু হচ্ছে জুলাই মাসের ঘটনা। তো এখন আমরা দেখছি ইদানিংকালে অ্যানালিসিস করে রিপোর্টে যে আমরা নর্থ কলকাতাতে বা সেন্ট্রাল কলকাতাতে যত কেস পাচ্ছি পজিটিভ, তার তুলনায় কিন্তু আমরা সাউথ কলকাতায় কেস একটু বেশি পাচ্ছি। সুতরাং এর সঙ্গে কোনো কোরিলেশনশিপ আছে কি না আছে, সেটা মানে দ্যাট ইজ লেফট টু এক্সপার্টস ফর দেয়ার ওপিনিয়ন।
ওকে 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 আমার মনে হয় যে আমরা প্রায় 1 ঘন্টা 15 মিনিট এই আলোচনা করলাম যে কালী পুজো, করোনা এবং আমরা অনেকগুলো বিষয়ে আলোচনা হলো, এবং কালী পুজো নিয়ে তো হলোই, কিন্তু করোনা নিয়ে হলো, এবং বিশেষ করে করোনা কালে এই যে করোনা থেকে মুক্তি পাওয়া মানেই মুক্তি পাওয়া নয়, সে মুক্তি নয় আর কি। মানে আমার টেকনিক্যালি করোনা চলে গেলেও আমাকে বহু রকমের রোগে হয়তো ভুগতে হতে পারে, যেটা ডক্টর সরকার এবং ডক্টর হালদার বললেন, যে ডক্টর মুখার্জিও বললেন যে মডারেট টু যারা মাইল্ড, তাদের মধ্যেও একটা 10-15%, 10% মতো তারা নানান ধরনের রোগে ভুগছেন, 5 ফোড়ন না থাকলেও 5 ফোড়নের গন্ধ পাচ্ছেন। বাট জোকস অ্যাপার্ট, এটা খুব সিরিয়াস সিচুয়েশন, এবং আমার মনে হয় এখনো ডক্টর সরকার, ডক্টর হালদার এখনো বলে স্টিল ইউ আর অলসো লার্নিং এভরি ডে যে কি নতুন ঘটছে। ডক্টর সরকার বলছেন আজকেই আমি দেখলাম একটা পেশেন্টের কথা। সো ইটস এ লার্নিং প্রসেস, ইটস এ প্রসেস, যে প্রসেসটা এগোবে, আরো এগোবে। আমরা ভ্যাকসিনের জন্য ওয়েট করে আসি, কিন্তু ভ্যাকসিনটাও দি অল এন্ড বি অল নয় যে ওটাই এন্ড অল হয়ে যাবে, ভ্যাকসিন নিলেই আমরা সেরে উঠবো। ভ্যাকসিন কবে আসবে আমরা জানি না। আমরা এতদিন শুনছিলাম ডিসেম্বরে। লার্নিং করছি না, সারা পৃথিবী কিন্তু লার্নিং করছে এই ডিজিজটা, সারা পৃথিবী লার্ন করছে, জানতো অ্যাবসলিউটলি। না। হ্যাঁ, এখন সবাই কিন্তু আমরা এভরিবডি, সবাই স্টুডেন্ট এখন নতুন নতুন ইনফরমেশন পাচ্ছি। নতুন নতুন। আমি সেদিন কাগজে দেখলাম এক মহিলা 70 বছরের এক মহিলা 100 দিন তার শরীরের মধ্যে ভাইরাসটা ছিল, যেটা এটাকে ডাক্তারবাবুরা ভাবেননি এটা হতে পারে। সো অ্যাবসলিউটলি নতুন জিনিসপত্র বেরিয়ে আসছে, কিন্তু সাধারণ মানুষ সত্যি তারা খুবই খুবই চিন্তায় রয়েছেন, তারা বুঝতে পারছেন না যে কিভাবে এগোবেন। এই আজকের আলোচনা থেকে যদি কেউ কিছু উত্তর পান, তাহলে আমার মনে হয় যে আমরা সবাই তাতে ভালো লাগবে। আমরা এই আলোচনা চালিয়ে যাব, আজকের মতো আমরা শেষ করছি, কিন্তু এই আলোচনা আমরা চালিয়ে যাব, এবং আগামী দিনেও কি করে এই আরো যে নতুন লার্নিং গুলো আসবে, সেই লার্নিং গুলো সাধারণ মানুষের সঙ্গে শেয়ার করাটাই প্লুরালস এর লক্ষ্য। থ্যাংক ইউ নবদা, থ্যাংক ইউ ডক্টর হালদার, ডক্টর মুখার্জি এবং ডক্টর সরকার ফর ইউর টাইম। আমি জানি ইউ আর অল extremely busy person, but despite all, I think it's all for public consumption. শেষ করছি আজকে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।